যেটা অনেকেই জানে না যে মানে আমি একদম প্রপার ডান্সার ছিলাম। হ্যাঁ, জাভেদ আখতার একটা কথা বলেছিল যে লাইফ রামির মতো। আমি একজন অত্যন্ত বাজে মাল্টিটাস্কার, আচ্ছা আর আমি মাল্টিটাস্কিং বলে কথাটা বিশ্বাস করি। আমি মাল্টিটাস্ক করি না। আচ্ছা, আমি এক একটা সময় এক একটা কাজ করি। খারাপ লাগে মানুষের অ্যাগ্রেশন দেখে, মানুষ খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মানুষ খুব হিংস্র হয়ে গেছে, এটা খারাপ লাগে। আমি প্রেমিক মানুষ হিসেবেই জন্মেছি। প্রেম জীবনে বহুবার এসেছে এবং প্রত্যেকবার প্রেম যেটা করেছে, প্রেম আমাকে শিখিয়েছে, আচ্ছা। ভালোবাসা আমাকে শিখিয়েছে। এই যে তুমি ব্ল্যাটেন্টলি বলতে পারছো, এই যে অনেস্টিটা তোমার মধ্যে রয়েছে, এটা কি তোমার বাই ডিফল্টই রয়েছে নাকি তোমার? না, যেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমার হারানোর কিছু নেই। অন্য চন্দ্রিমাতে ইতিমধ্যেই বহু কাছের মানুষ, বন্ধু, ভালোবাসার মানুষদের আমরা খুব ভালোবেসে আপ্যায়ন করেছি এবং প্রত্যেকে খুব ভালোবেসে অন্য চন্দ্রিমাতে এসছে। আসলে অন্য চন্দ্রিমা হলো আমার বাড়ি আসা। অন্য চন্দ্রিমা হলো ফ্রিডম টু থিঙ্ক ডিফারেন্টলি। অন্য চন্দ্রিমা ইতিমধ্যে বহু মানুষের কাছে পৌঁছে গেছে এবং এখানে এসে আড্ডা দিতে, গল্প করতে, খাওয়া দাওয়া করতে প্রত্যেকেই খুব ভালোবাসে এবং আদর করেই তারা আমার বাড়িতে আসেন। আমরা আপ্লুত। অন্য চন্দ্রিমা আসলে বন্ধুত্ব উদযাপন করে। দুজন মানুষ, দুজন প্রিয় বন্ধু, দুজন কাছের মানুষ, অথবা এমন দুজন যারা হয়তো আগে খুব একটা একে অপরকে দেখেনি, কিন্তু এই অন্য চন্দ্রিমার মাধ্যমেই বন্ধুত্ব করে ফেলছে, এমন কিছু ইনসিডেন্টও অন্য চন্দ্রিমাতে হয়েছে। আর এই প্রত্যেকটি বন্ধুত্বই উদযাপন করে অন্য চন্দ্রিমা। আজকে অন্য চন্দ্রিমা খুব স্পেশাল, কারণ আমার ভীষণ কাছের এবং প্রিয় মানুষ আজকে অন্য চন্দ্রিমাতে, যে খুব পরিশীলিত এবং পরিমার্জিত একটা কন্টেন্ট বানিয়ে ফেলে এবং প্রত্যেকে সেটা দেখে আপ্লুত হয়ে যায়। আসলে যখন আমরা ভালো কিছু দেখার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকি, ভালো কিছু কন্টেন্ট খুঁজে বেড়াই, হাতড়ে বেড়াই, সেই সময় ভালো কিছু শিখতে চাই, জানতে চাই, বুঝতে চাই, তেমন কিছু যখন পাই না, তখন এরকম কিছু কন্টেন্ট আমাদের সামনে আসে, অনেকটা এই সন্দেশ টিভির মতো। সন্দেশ টিভি এমন একটা ফরম্যাট যেখান থেকে কিছু শেখা যায়, আর এই ফরম্যাটে আমরা পেয়ে গেছি আজকে অরুণাভ খাসনবিশ, সন্দেশ টিভির কর্ণধার। অন্য চন্দ্রিমা ইজ এক্সট্রিমলি ডিলাইটেড। ওয়েলকাম টু অন্য চন্দ্রিমা। আসলে ইটস বেসিক্যালি আ ফ্যান গার্ল মোমেন্ট ফর মি। কেন বলো তো? আমরা মানে ভালো কিছু খুঁজে পাচ্ছি না, সে সময় হঠাৎ করে আমার চোখে পড়ে বৈঠক বলে একটি চ্যানেল, যেখানে এত বেশি ইনফরমেটিভ বই নিয়ে কথা বলা, যেটা আজকাল হারিয়ে গেছে বই পড়া বলতে গেলে, কিন্তু আমরা যদি অডিও ভিজুয়াল কিছু দেখতে পাই তাহলে অনেক বেশি মেমোরাইজ করা যায় বলে মনে হয়। তো সেই বৈঠক দিয়ে শুরু হলো, তারপরে দেখছি আস্তে আস্তে অরুণাভ খাসনবিশকে চেনা গেল, তারপর দেখছি সন্দেশ টিভি বলে একটা হলো, যেখানে প্রচুর ভালো ভালো কন্টেন্ট প্রত্যেক দিন আমরা পাচ্ছি এবং বিভিন্ন মানুষকে আমরা পাই, বিভিন্ন সেক্টরের প্রফেশনাল বিভিন্ন মানুষ তারা আসেন এবং অসাধারণ একটা আড্ডা। তোমার এই পরিশীলিত পরিমার্জিত পুরো ব্যাপারটা যে এত অপূর্ব, উই আর রিয়েলি ব্লেসড যে এরকম মানুষও আছে আজকাল। আমার অ্যাকচুয়ালি একটা কনভারসেশনের প্রতি আমার ভালোবাসা ছিল ছোটবেলারই। আচ্ছা, যে I always wanted to have good conversation সারা জীবনেই। আচ্ছা, এবার কি হতো, আমি অনেক ক্ষেত্রে দেখতাম যে কয়েকটা শো ছাড়া, যেটা মানে বাংলায় ছিল এক সময়, তারপরে বাংলায় সেন্সিবল কনভারসেশন বা শুধু শুধু কোনো এজেন্ডা ছাড়া কনভারসেশন, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার বাইরে কোনো কনভারসেশন, দুটো মানুষ দুজনকে চেনার কনভারসেশন, এই ধরনের কনভারসেশন আমি ঠিক ইন্টারনেটে খুঁজে পাচ্ছিলাম না। তো আমার মনে হয়েছিল যে সেই সময় একটা লেটস স্টার্ট সামথিং, যেখানে আমি তো কথা বলতে ভালোই বাসি, তারপর খরাজদার এপিসোডটা করি। এটা অনেক জায়গায় বলেছি আমি। খরাজদার এপিসোডটার পরে প্রথমে তো খরাজদার এপিসোডটা প্রথমে ভেবেছিলাম কেই বা দেখবে, 4 ঘন্টার এপিসোড, 4-4.5 ঘন্টার এপিসোড। ওনার মতো পার্সোনালিটি বলা তো শেষ হবে না, জানাই কথা। এবং দুটো ইয়েতে করে, দুটো ভাগ করে আমরা পোস্ট করেছিলাম এবং সেটা প্রথম 1 মাস বোধহয় ভিউ ছিল 300। আচ্ছা, তো 300 আমরা ভেবেছিলাম বন্ধই করে দেবো, চ্যানেলটাই বন্ধ করে দেবো। তারপরে দেখলাম ডিসেম্বরে হঠাৎ করে
ইট বিকাম ভাইরাল। হঠাৎ আচ্ছা। দেখি অনেকেই আমাকে মেসেজ করা শুরু করলো, এটা Okay. দেখ, ফরাজদারটা দেখলাম 3 দিনে 1 লাখ ভিউ চলে গেল। তখন বুঝলাম আচ্ছা তাহলে করা যেতে পারে। করা যেতে পারে যদি এটা হয়, এইটাই আর কি। মানে এই ভীষণ তারপর ইন্টারেস্টিং। করে মানে যাচ্ছি। এভাবেই তো আসলে কনস্ট্রাকটিভ কাজ, ক্রিয়েটিভ কাজ, আমার মনে হয় কোনো ক্রিয়েটিভ মানুষই কোনো কিছু আগে তৈরি করে কোনো কিছু করে না। ক্রিয়েটিভ মানুষ নিজের মতো করে নিজের কাজ করে যান, তারপরে যদি কেউ দেখে সেটা বোনাস, আর যদি না দেখে তাহলে তো ইউ ক্যানট চেঞ্জ ইউর ক্রিয়েটিভিটি। আমার সেটা মনে হয়। একদমই তাই। আর তোমাকে আমি যতদূর চিনি ওই চ্যানেলের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় তোমাকে দেখা যায়, তুমি নর্থ বেঙ্গলের মানুষ এবং একদম। আমিও আসামের মানুষ। আচ্ছা। তো আমরা দুজনেই প্রবাসী সেই অর্থে। তো এই কলকাতায় মানে ওয়াই ইউ হ্যাভ চোজেন সিটি লাইক কলকাতা? এটা তো আরো হতে পারতো যে আমরা মুম্বাইতে যেতে পারতে, বা আরো কোনো ভালো আরো বড় বড় জায়গায় যেখানে। আমার বোধহয়, আমার বিশ্বাস যে আমার পূর্বজন্ম আমার কলকাতায় কেটেছে বলে আমার বিশ্বাস। আচ্ছা। কারণ আমি আসলে শিলিগুড়ির মানুষ হওয়া সত্ত্বেও কলকাতার প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা ছোটবেলা থেকেই ছিল। এবার এই ভালোবাসাটার পেছনে দুটো কারণ আমি এখন এসে অ্যানালাইসিস করেছি। যে একটা হলো আমার বাবা এবং দাদু, তারা শুরু করেছিল কলকাতা থেকে, তারা পূর্ববঙ্গ থেকে কলকাতা চলে আসে এবং তারা কলকাতাতেই অনেক দিন কাটিয়েছে। আমার বাবারও কলকাতার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা এবং টান আছে। সেই ছোটবেলা থেকে কলকাতার গল্প শোনা, এবং প্রত্যেক বছর আমরা কালী পুজোয় জেঠুর বাড়িতে আসতাম। কালী পুজো ছিল, হতো জেঠুর বাড়িতে, এবং সেই আশা নিয়ে আমি খুবই এক্সাইটেড থাকতাম। এবং কি হতো, এটা দমদমে হচ্ছিল, তো আমাদের দমদমে ওটা হয়ে যাওয়ার পর নিউ মার্কেট আসা, প্ল্যানেডে আসা, এই সমস্ত পার্ক স্ট্রিট, এই সমস্ত জিনিসপত্র না আমাকে সবসময় খুব ফ্যাসিনেট করতো। হ্যাঁ, আর কলকাতার এই স্ট্রাকচারস, হ্যাঁ, আলাদা গল্প রয়েছে কলকাতায়। তারপরে আমার যখন ইতিহাসের প্রতি ভালো লাগা তৈরি হলো, তখন আমি কলকাতা বুঝলাম আচ্ছা কলকাতা তো খুব গুরুত্বপূর্ণ একটা শহর ছিল এক সময়। এবং তারপর আস্তে আস্তে আমি বুঝতে পারি যে আমাকে আলটিমেটলি কলকাতাতেই যেতে হবে। আমি তো বেসিক্যালি একজন ফিল্ম মেকার, তা আমি সিনেমা যদি বানাতে হয় তাহলে আমাকে কলকাতাতেই আসতে হবে এই মুহূর্তে। বাংলায় বম্বে যেতে পারতাম, মুম্বাই যেতে পারতাম, কিন্তু গেছিলামও, কিন্তু আমার যেটা হয়েছিল সেটা হলো যে নিজের ভাষায় একটা গল্প বলার যে একটা মানে কি বলবো, একটা জিল, একটা এনার্জি, সেটা আমার মনে হয়েছিল যে আপাতত বেশ কিছুদিন এখানেই থাকতো। এই যে কলকাতায় মানে তোমার পড়াশোনা সব কি নর্থ বেঙ্গলে নাকি? একদম। আচ্ছা, নর্থ বেঙ্গলের একটা আলাদা ভাইব রয়েছে তো বটে। আমরা মানে আসাম, নর্থ বেঙ্গল খুবই কো-রিলেটেড স্টেট, এবং সেখানে আমি দেখেছি খুব ইমোশনাল হয় মানুষ। যেহেতু আমি আসামের পাহাড়ের মানুষ, এবং নর্থ বেঙ্গলটাও ইজ ভেরি ক্লোজ টু মাই বার্থ প্লেস, মানে খুবই সিমিলার, ভাইবটাও খুব সিমিলার। এবং সেই ওই টিনের ওই ঘরগুলো যেগুলোর একটা আলাদা স্ট্রাকচার রয়েছে, সেটা ওই ট্রেন দিয়ে আস্তে আস্তে যেতে যেতে যখন দেখা যায়, ওই আসামের সাথে এত বেশি মিল পাই আমরা। তো এই যে কলকাতায় আসা, কলকাতায় এসে তোমার কি মনে হলো? দিস ইজ আ প্রফেশনাল প্লেস দেন দ্য নর্থ বেঙ্গল, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে মানুষ কিভাবে তোমাকে এক্সপেক্ট করছে, মানে তোমার কি সেটা খুব একটা লেসন হয়ে দাঁড়িয়েছে না ইট ইজ অ্যাজ ইজ অ্যাট ইট ওয়াজ? আমি না নিজে খুব ভাগ্যবানই বলবো এই ক্ষেত্রে যে আমি ইন্ডাস্ট্রিতে আসি, মানে আমি কলকাতায় আসি 2008-এ, আর 2010-এ আমি প্রথম ছবি বানাই। এত তাড়াতাড়ি যে ইন্ডাস্ট্রির মানুষজন আমাকে অ্যাকসেপ্ট করে নেবে আমি জানি না, এখনো আজ অব্দি জানি না কেন। হ্যাঁ, কারণ আমি না আমার কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড ছিল, না আমার কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোকের সঙ্গে পরিচয় ছিল, না আমার কোনো সেই অর্থে সাপোর্ট করার জন্য গডফাদার ছিল যখন আমি আসি ততক্ষণ অব্দি। তারপর যেটা হয় সেটা হলো আমি এসে আমি বুঝতে পারি না আমি কি করে কার সঙ্গে কথা বলবো। আমার কাছে একটা গল্প ছিল, যে গল্পটা নিয়ে আমি ছবি বানাতে চাই। আমি দ্রোণ আচার্য, আমার খুব ভালো বন্ধু,
দ্রোণদাকে আমি মেসেজ করি যে শোনো, আমি এরকম একটা ছবি আছে আমি বানাতে চাই। মেসেজ বলতে তখন দেখো পৃথিবী কত ছোট না, এবার মনে হচ্ছে। অর্কুট ছিল তখন। অর্কুট, রাইট, আমাদের সবারই সেই সময়কার। অর্কুটে আমি ওই স্ক্র্যাপ লিখতে স্ক্র্যাপ করেছিলাম। তো তারপর আমাকে নাম্বার দেয়, নাম্বারে আমি যোগাযোগ করি, যোগাযোগ করার পর বলে একাডেমিতে এসো। একাডেমিতে যাই, গল্পের বেসিকটা শোনার পরে বলে তুমি রুদ্রর সঙ্গে যোগাযোগ করো, রুদ্রনী ঘোষ। And then everything changed, কারণ রুদ্রর সঙ্গে যেদিন দেখা হয় আমার, রুদ্র বলেছিল আমার কাছে ঘন্টা দুয়েক আছে, তুমি চলে এসো। আমি সকাল 9টার সময় গেছিলাম, বিকেল 6টার সময় বোধহয় বেরিয়েছিলাম। এবং আমাদের মধ্যে আমার সঙ্গে আরো মানে টোটাল 4-5 জন ছিলাম আমরা। গল্প নিয়ে আলোচনা, কিভাবে আমার ভিশন কি ইত্যাদি ইত্যাদি করতে করতে মানে at that point we matched. I understood যে আচ্ছা। and then তারপর দেখলাম প্রচুর মানুষের সঙ্গে আলাপ হওয়া শুরু হলো। যাদের সঙ্গে আলাপ হচ্ছে তাদেরই আমাকে somehow ভালোই লাগছে, আমার মতো আর কি। বুঝতে পারলাম না কি হচ্ছে অ্যাকচুয়ালি। তোমার এই গল্পটার সাথে আমারও খুব ম্যাচ করে। ইনফ্যাক্ট আমিও সেরকম সময় কলকাতায় আসি। আচ্ছা আচ্ছা। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আই এম অলসো লাকি বলা যেতে পারে, যে আমার কখনোই মনে হয়নি এই শহরটা আমার নয়। এরকম একটা হয়েছে, আমি জানি না সেটা। অনেকে আমারই সমসাময়িক হয়তো অনেকেই কলকাতায় এসছে এবং তারা বলছেন যে একদমই খুবই আনঅ্যাডাপ্টেড হয়েছে তারা। না, হতেই পারে, অনেকের সঙ্গেই হয়েছে এটা, এরকম না। কিন্তু আমার সামহাও এখন তার বিশ্বাসও করে না যে আমি এখানকার মানুষ না আর কি। আমি বললে তবে গিয়ে জানে, কিন্তু আদারওয়াইজ কেউ মানে নোবডি বদার্স ইভেন যে আমি কোথাকার মানুষ, বিকজ আমি এখানকারই মানুষ হয়ে গেছি। এবং দ্রোণাচার্য যে বলছো তুমি, ওকে আমি নাম ধরে ডাকি, জানি না নাম ধরে ডাকা ঠিক হয় কিনা, বাট ও আমার খুব কাছের এবং বহু বছর, ওই তখনকার থেকে ও বন্ধু। ওর ওই স্টুডিওতে তখন প্রথম আমাকে একটা সিরিয়ালে গান গাওয়ানো। সেটা কি তখন ওই পার্ক স্ট্রিটের স্টুডিওটা? ইয়েস। তো সিরিয়ালে গান গাওয়ানো, তখন নীল পরি বলে একটা বোধহয় কোনো সিরিয়াল, সেটার ব্যাকগ্রাউন্ড স্কোরটা করার কথা ছিল, সেখান থেকে শুরু হয়। এবং তারপরে ওর সাথে আমার বিভিন্ন রকম জিঙ্গলস এইসব টুকটাক কাজ হয়েছে। এবং ওর স্টুডিওতেও আমি যখন লকডাউনের সময় একটা করেছিল এখানে, সেখানে গিয়ে শুট করা। হি নোজ মি ইন অ্যান্ড আউট আর কি, মানে ভীষণ বন্ধু। তো এরকমই বলছি যে ভালো ভালো লোকেদের সাথে পরিচয় হয়ে যায়। আর আমার মনে হয় ভালোই হয়। সেটা আমি জানি না, কারণ আমার তো মনে হয় না আমি ভালো মানুষ খুব একটা ছিলাম এক সময়। আচ্ছা, আমি একদম সুবিধার লোক ছিলাম না, খুবই উল্টোপাল্টা টাইপের মানুষ ছিলাম। এখন এসে বুঝতে পারি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে উল্টোপাল্টা বলতে তুমি যেটা বলতে চাইছো, আমি বলছি হার্মলেস মানুষদের ভালো হয়। ইউ আর নট হার্মলেস ইফ আই এম নট রং, কারণ তুমি যা কিছুই করো, তুমি কারোর ক্ষতি করবে আমার মনে হয় না সেটা সম্ভব। সেটা ছিল না, সেটা ছোট শহরের কিছু ভ্যালুস থাকে, হ্যাঁ সেই কারণেই বোধহয় ছিল না, হতে পারে। কিন্তু আমি কিন্তু খুব একটা যে আর্টটাকে বুঝতাম বা আর্টের প্রতি খুব অনেস্ট ছিলাম তা কিন্তু নয়। আচ্ছা, এটা আমি এখন এসে রিয়েলাইজ করি। এবং আমার এই জার্নিটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্রাফট, আন্ডারস্ট্যান্ডিং আর্ট ইটসেলফ। আর্ট তো আর আলাদা করে মিউজিক বা সিনেমা হয় না, আর্ট ইটসেলফ, রাইট। তো সেইটা এখনো যে বুঝতে পেরেছি তা বলবো না, কিন্তু রাস্তাটা বোধহয় বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন আমি যখন থেকে তোমাকে চিনি, যেভাবে চিনি আর কি, যদিও থ্রু মিডিয়া অফকোর্স, কিন্তু একটা হয় না যে মানুষকে দেখে, মানে আমার একটা হয় আর কি, একটু ইনটিউশন কাজ করে কোথাও একটা। তো আই ফাউন্ড ইউ আর ভেরি কনস্ট্রাকটিভ পারসন, মানে তুমি ইউ আর ভেরি ফোকাসড, এটা আমার মনে হয়েছে। এবং তোমার মনে হচ্ছে যে তুমি যে কথাটা বলছো এত সুন্দর করে তুমি সাজাতে পারছো বিষয়টা, এটা কিন্তু বিরাট বড় একটা ব্যাপার। কারণ আমরা অনেক কথা বলতে চাই, কিন্তু হয়তো সেই অর্থে বলতে পারি না, বা বলতে সেইভাবে পারি না যেভাবে বলার কথা। এবং বলতে তখনই, মানে বলাটা তখনই ভালো লাগবে যখন অন্য মানুষটা সেটা এনজয় করছে। অবশ্যই। আর ব্যাপারটা হলো, দেখো, এটাও আমি খুব বেশি ভালো পারতাম না এক সময়। দেখো, সবসময় আমি ভালো স্পিকার ছিলাম, সেটা ছোটবেলা থেকে ছিলাম। আমি কনভে করতে পারতেন, ডিবেট খুবই ভালো করতাম, এক্সটেম্পো খুবই ভালো করতাম। চেষ্টা করেছি জীবনে, যেটা অনেকেই জানে না, যে মানে আমি একদম প্রপার ডান্সার ছিলাম। হ্যাঁ, ও মাই গড, এই জন্যই তো অন্য চন্দ্রিমা। এখন দেখলে মনে হয় না লোকের, নো ওয়ান ইভেন বিলিভস দ্যাট, না? কারেক্ট। কিন্তু আমার কাছে এই মুহূর্তে বোধহয় বাড়িতে
10 থেকে 12টা ফার্স্ট প্রাইজ আছে ডান্সের। আমি যেখানেই কি যেতাম, ধরনের ডান্স এটা? সেটা কন্টেম্পোরারি, ও। হিপ হপ। আচ্ছা। হ্যাঁ, আর একটা হলো সেই সময় আমার বাড়িতে যেহেতু একটা পরিবেশ ছিল, যে পরিবেশটার মধ্যে নাচ গান, বা আমার একদম পছন্দ হয়নি ছেলে ওয়েস্টার্ন ডান্স করছে, কারণ আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড ফ্রম মাইকেল জ্যাকসন। মানে আমি বিরাট ফ্যান ছিলাম, বিরাট ফ্যান। আসলে ওনার কে ফ্যান না বোধহয় না? মানে আমি একদম মানে অন্ধ ফ্যান। আমি একটা বলতে চাই, সেটা হচ্ছে একবার ইন্ডিয়াতে এসেছিলেন, হ্যাঁ, তাজে ছিল যখন, right. তো উনি যে সুইটটাতে ছিল সেটা ডেসক্রিপশন পড়ছিলাম, এবং যেই বালিশটার মধ্যে উনি ঘুমোতেন সেখানে লিখে দিয়েছিলেন, এবং উইথ লাভ মাইকেল জ্যাকসন বটে লিখেছিলেন বিবেকানন্দকে কোট করে। ওইটা দেখার পরে তো আরো মুখ এবং হাতের লেখা, সেটা দেখেছিলাম ইয়েতে, মানে কোনো একটা মিডিয়া থ্রু দিয়ে ইন্টারভিউতে বা কোথাও, সেই হাতের লেখাটা দেখে মানে আমি ভাবছি এটা মানে নো ওয়ান্ডার যে আজকে মাইকেল জ্যাকসন উনি। সেই সময় এটা ছিল, কিন্তু বাড়িতে ছিল রবীন্দ্র নৃত্য, আচ্ছা, গীতিনাট্য হচ্ছে, নৃত্যনাট্য হচ্ছে। আমার বাড়িতে আমার দিদি গান গাইতো, এখনো গান গায়, পাঞ্চালী চক্রবর্তী, সে শিলিগুড়িতে থাকে। আমার বাবা একজন শিল্পী, আমার বাবা একজন স্কাল্পটার, আমার মা একজন সিঙ্গার, মানে প্রফেশনালি গাইতেন এবং শেখাতেনও, প্রচুর মানুষকে শেখাতেন। তাহলে তো তোমার পুরো একদম শিল্পী ব্যাকগ্রাউন্ডেই তোমার বড় হওয়া। একদমই। এবার আমার বাড়িতে বড় হতে হতে আমার সবসময় মনে হতো যে আমি ঠিক রবীন্দ্র নৃত্যটাকে নিয়ে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি না। এখন আমার মনে হয় এসে, তখন তো ছোটবেলায় সেটা ছোটবেলায় মনে হতো ভালো লাগছে না, ছোটবেলায় ভালো লাগতো। কারোরই রবীন্দ্রনাথ করতে ভালো লাগতো বলে আমার মনে হয় না। মনে হয় মানে আমি তো কিছুই বুঝতাম না, আমাকে কিছুটা জোর করেই, হ্যাঁ আমাকে শিখিয়ে দেওয়া হতো, এবং আমি গিয়ে, আমার তখন মনে হচ্ছে সব অনেক কম্পিটিশনস হতো। হ্যাঁ অবশ্যই, ওইগুলোতে সবগুলোতে জয়েন করা, এবং ওগুলোতেই যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল। এবং 3টে গানের লিস্ট করে দেওয়া হতো, ওই 3টেই গাইতে হবে একটা একটা করে। তখন মনে হচ্ছে সেই আমার প্রথম প্রাইজ অগ্নিবীণা বাজাও তুমি কেমন করে আমাকে দেওয়া হচ্ছে, আই ওয়াজ 5 years old। কঠিন গান, প্রচন্ড কঠিন, মানে 13 তালের একটা গান, সেটা উচ্চারণ করতেই দাঁত খুলে যাচ্ছে। মাই মাদার এগেন ওয়াজ আ ভেরি গুড সিঙ্গার, মানে আমার মা দারুণ গান গাইতেন, প্রফেশনালি নয়, কিন্তু আমার মায়ের কাছে প্রথম হাতে খড়ি। তো সেই অগ্নিবীণা গিয়ে আমি প্রথম হলাম। হ্যাঁ, এবং সেই 13 তাল মানে কঠিন, সব থেকে কঠিন তাল, মানে ওরকম তাল লয় সুর ম্যাচ করে গানটা গাওয়া, তো এখনো মনে আছে, কিন্তু এক লাইনও বুঝতে পারিনি, এখন বুঝতে পারি। ইনফ্যাক্ট এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, এই কথাটা আমরা তো অন্যভাবে বলতাম, এদিন আজি এদিন আজি যে কথাটা পজ আছে আমরা জানতাম না, এরকম বহু বহু গান আর কি। হ্যাঁ দেখো, মানে এখন এসে রবীন্দ্রসঙ্গীত, এখন না, আমি একটা পয়েন্টে যখন রবীন্দ্রসঙ্গীত বোঝা শুরু করি আমরা, তখন আমাদের অ্যাকচুয়ালি রবীন্দ্রসঙ্গীতের প্রতি তখন আমরা বুঝে গাই, ভালোবাসাটা বুঝে গাই বা ভালো বুঝে শুনি আর ইনফ্যাক্ট। হ্যাঁ, কিন্তু সত্যি মানে রবীন্দ্রনাথ এখন যেটা মনে হয় যে প্রত্যেক দিনই উনি আমার সাথে বড় হচ্ছেন, আমি সবাইকে সেটা বলি আর কি, মানে আমি যত বড় হচ্ছি আমার সাথে সাথে রবীন্দ্রনাথও বড় হচ্ছেন। এটা মানে আমার মনে হয় কিছু মানুষকে দেখলে মনে হয় যে আচ্ছা উনি তো মানুষই ছিলেন, ঈশ্বর তো ছিলেন না, উনি মানুষই ছিলেন, এবং মানুষ হিসাবে এটা করা যায় সত্যি, এইটা ভাবতে ভালো লাগে। হ্যাঁ, এটা মানে এটা মানুষের পক্ষে সম্ভব এরকম মনে হয়। হ্যাঁ, কিন্তু সম্ভব তো হয়েছে, মানে মানুষই তো ছিলেন। তো সেই মানুষ, যদি সেই মানুষ, মানে এটা ভাবতে ভালো লাগে যে আমিও তো একজন মানুষই, আলটিমেটলি তুমিও একজন মানুষ, আমরা সবাই মানুষ। একজন মানুষ এটা করতে পারে, মানে মেসিকে দেখলে মনে হয় যে একটা মানুষ এটা করতে পারে। হ্যাঁ, তো সেই এরকম ব্যাপার। এই যে তোমার মধ্যে আমি ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষেরই প্রচুর প্রচুর লেয়ার্স থাকে, অনেকগুলো ডাইমেনশনস এক একজন মানুষের আমরা দেখি বা থাকে জেনারেলি আর কি। তো তোমার ক্ষেত্রে যেমন আমি বলতে পারি, তুমি এত ছবি বানাও, তুমি এত সুন্দর কথা বলো, তারপরে তুমি নিজেকে এত সুন্দর দেখতে রাখো, এবং তারপরে হচ্ছে যে প্রত্যেকটা জিনিসে তোমার একটা মেজার্ড, একটা খুব সুন্দর একটা পরিমিতি বোঝ আছে। এই পুরো যে তোমার প্রেজেন্টেশনটা বা তোমার পার্সোনালিটিটা, সেটার বাইরেও আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো আমরা জানি না। তো অন্নচন্দ্রিমার ফরম্যাটটা তেমনই, আমরা একটু বাইরের অরুণাভকে যদি আরেকটু জানতে পারি, বা আমার দর্শকদের আরেকটু আমরা ক্লোজ টু হার্ট কনভারসেশন করতে পারি, আমার মনে হয় বেটার হয়। এই জন্য আমি খুব একটা প্রফেশনাল কথা বলি না, কারণ আমার ভালো লাগে না, কারণ প্রফেশনালি সবাই জানে, অরুণাভ ভাষণকে এখন সকলেই চেনে। তো এই যে তোমার লেয়ার্স অফ লাইফ, মানে প্রত্যেকেরই, তো এই প্রত্যেকটা লেয়ার্সে তোমার কি মনে হয় যে তুমি শিখতে শিখতে বড় হচ্ছ, নাকি তোমার আরো শেখার খিদে বাড়ছে, বা তোমার কি মনে হয় যে হোয়াট ইজ ইউর প্ল্যান?
আচ্ছা, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো, শেখা তো শুরুই করলাম কয়েকদিন আগে, রাইট, লাইফটাকে তো দেখতেই পারলো, দেখা শুরুই করলাম ঠিক। কয়েকদিন আগে। হ্যাঁ, তার আগে অবধি শুধু ইনফরমেশন গ্যাদার করেছে। মানুষের জীবনে ইনফরমেশন গ্যাদার করতে করতে একটা পয়েন্ট আসে যেখানে সেটা জারিত হয়, সেটা সেটা ভেতরে উপলব্ধির জন্ম দেয়। রাইট। এইটা আমার ধারণা 7-8 বছর বা 10 বছর হবে যে সেই সময় থেকে শুরু করেছে, সে তো কয়েকদিন হলো জাস্ট। তো এখন আমার মনে হয় শেখার মানে কিছুই শিখে উঠতে এখনো পারিনি, চেষ্টা করছি এবং খুবই ভালো একজন স্টুডেন্ট হয়েছে লাইফের, রাইট। এইটুকু বলতে পারি। খুব মনোযোগ দিয়ে লাইফকে পড়ি আমি। ছোটবেলায় যে মনোযোগটা আমি হয়তো ঠিক। পড়ার দিইনি অনেক সময়, ঠিক। অঙ্কতে দিইনি অনেক সময়, এখন আমার পড়তে মজা লাগে, আমার এখন শিখতে আনন্দ হয়। প্রত্যেক দিন নিয়ম করে আই মেক শিওর দ্যাট আই লার্ন সামথিং নিউ। আজকে সকালে উঠেছি, জ্বর ছিল, সকালে উঠে প্রথমেই আমি আমার মানে কয়েকটা সাইটস আছে যেখানে আমার একটা নতুন ইনফরমেশন, নতুন একটা জিনিস আমাকে জানতেই হবে, আর সেটা যা খুশি হতে পারে পৃথিবীর, কারণ জানার তো কোনো শেষ নেই। একদম। আজকেই একটা অদ্ভুত জিনিস নিয়ে একটু পড়াশোনা করছিলাম, সেটা হলো এই যে এআই বাবল। হ্যাঁ, জেনে কি আমার অনেকে বলে যে জেনে কি লাভ হবে, এই সব জেনে কি লাভ হবে, তোমার তো লাভ হবে। কিন্তু আমি বলছি যে কোনো নলেজ গিভস ইউ পাওয়ার। একদম। তুমি কেন এআই যদি এখন আমাদের কাজ হয়ে থাকে, এআই যদি একটা জিনিস হয়ে থাকে যেটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, তো সেই জিনিসটা তোমাকে জানতেই হবে। শুধু সেটা নয়, আমি বলছি তোমার সুন্দরবনে হাঙর ছিল, হ্যাঁ, এইটা আমি জানলাম, জেনে আমার খুব আনন্দ হলো। একদম। আরে এটা তো জানতাম না তো। হ্যাঁ, ভালো জিনিস। হ্যাঁ, ঠিক কথা। এবার হোয়াট এভার দ্য নলেজ ইজ, আমি শিওর, একদম আই মেক শিওর যে আমি প্রতিদিন অ্যাটলিস্ট আমার মাথায় যাতে নতুন নলেজ ইনপুট হয় এবং ইন ডিটেল, নট লাইক আচ্ছা এইটা শুনলাম, আচ্ছা এটা শুনলাম না, আরেকটু ডিটেলে গিয়ে আমি সেটাকে পড়াশোনা করার চেষ্টা প্রতিদিন করি, এবং বেশ চেষ্টা না, আমি প্রতিদিন করি, সেটা তোমার কথাতেই বোঝা যায়। শিওর করি। তোমার রিফ্লেকশনটা কিভাবে হয়, আমরা যে কাজগুলো করি সেটা রিফ্লেকশন কিন্তু বোঝা যায় একেবারে থ্রু ইওর ওয়ার্ক, থ্রু ইওর টকস। রাইট। তুমি যে ওয়ার্ডগুলো ইউজ করছো, তুমি যেভাবে ওয়ার্ডগুলো প্রেজেন্ট করছো, হ্যাঁ এটাই বোধহয় হয়। এবার আমার কাছে শেখাটা তো চলছেই, আর তুমি জিজ্ঞেস করলে আমার প্ল্যান কি, আমার প্ল্যান হলো আরো অনেস্ট, আরো পরিশীলিত, আরো খাটিয়ে স্টুডেন্ট হওয়ার জীবনের। এই যদি এটা করতে পারি তাহলে কাজ তো হবেই, মানে কাজ তো করেই যাই, আমি প্রত্যেক দিনই কাজ করি, কোনো না কোনো কিছু কাজ আমি করতেই থাকি। আর আমার মনে হয় কাজ করাটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কোনো একটা সময় ফাঁকি দিতে ইচ্ছা করতো, কাজ করতে ইচ্ছা করতো না, এখনো মাঝে মাঝে করে না তা না, করে, সেটা মানুষ হিসেবে হবেই, কিন্তু কাজ করতে আমি আজকাল খুব আনন্দ পাই। মানে গত 5 বছর 6 বছর ধরে আমি কাজ করতে খুব আনন্দ পাই, আর আমি বুঝে গেছি যে আমার আনন্দটা কাজেই আছে। তো আমার যে ওয়াইফ, আমি রিসেন্টলি গট ম্যারিড, তো আমার যে ওয়াইফ সে কিন্তু এটা বুঝেই শি ম্যারিড মি, অ্যান্ড আমার জীবনে না কাজটা এমন একটা জিনিস যেটা is not a part of my life, it is your life. It is me itself, মানে I'm always working. আমি জানি যে আমার এইটা আমাকে আরো 10 থেকে 15 বছর করতে হবে, দেন একটা পয়েন্ট আসবে যখন আমার আর কাজ করতে হয়তো ইচ্ছা করবে না, তখন আমি হয়তো করবো না। বাট এটা আমি বুঝে গেছি, এই মুহূর্তে তোমার এটা আমি বুঝে গেছি, জীবনে প্ল্যান করে কিছু হয় না। এটা তো প্রত্যেকটা মানুষেরই ঘটনা এবং কথা, এবং সত্যি না, মানে তুমি যত কিছু প্ল্যান করবে তখনই তোমার না লিমিটেশন চলে আসবে। তুমি হয়তো প্ল্যান করছো যে আমি একটা ছবি বানাবো, তুমি হয়তো সেটা ভাবছো যে এই ছবিটা সৃজিত মুখার্জির মতন হতে হবে, তার মানে কি ইউ আর লিমিটেটিং ইয়োরসেলফ। ওয়াই শুড, মানে নিজের মতো কেন হবে না? অবশ্যই না, সে তো বটেই, সেটা তো কিন্তু আমার মনে হয় আর কি আমরা কিন্তু খুব ইজিলি একটা জায়গায় চলে আসতে পারি, যেহেতু আমরা আগে দেখছি এই মানুষটা এরকম, এই সিঙ্গারটা এরকম, এই পডকাস্টার এরকম, এই জায়গা থেকে অনেক আগে চলে গেছি, এই জায়গা থেকে অনেক আগে সরে গেছি, মানে ক্লিশে ব্যাপার, এই জায়গা থেকে অনেক আগে সরে গেছি, থ্যাঙ্ক গড। হ্যাঁ একদম। কারণ একটা সময় সত্যি মনে হতো যে
এর মতো নাম হতে হবে, ওর মতো বড় হতে হবে। তারপর একটা জিনিস রিয়েলাইজ করলাম তন্নিমা, সেটা হলো প্রত্যেকটা মানুষ না তার লাইফ পাথ নিয়ে জন্ম আর নিজে ঠিক করে একদম। এবং আমার যা পাওয়ার সেটা আমি পাবোই, আর আমার যা না পাওয়ার সেটা আমি পাবো না। তো এই নিয়ে যদি আমি আমার না পাওয়ার হিসেব নিয়ে যদি আমি খুব বেশি চলে যাই ওইদিকে, ওই হিসেব নিয়ে হিসেবের খাতাটা যদি বড় হয়ে যায়, তাহলে পাওয়ার খাতাটা না খুব ছোট হয়ে যাবে। কারণ তুমি পাওয়াটাকে দেখতেই পাচ্ছ না, তুমি না পাওয়া দিয়ে পাওয়াটাকে ঢেকে দিচ্ছ। এটাই বলতে চাইছি, ওভার পাওয়ার যাতে তোমাকে কেউ না করে সেই জায়গাটা নিজেদেরই চেষ্টা করেই কিন্তু তৈরি করতে হয়। একদমই। এবং আমি ওইখান থেকেই এখন ভাবি যে মানে প্ল্যান করেছি জীবনে অনেক কিছু, যা প্ল্যান করেছি তার ঠিক উল্টোটা হচ্ছে। যেমন আই নেভার প্ল্যান্ড যে আমার জীবনে একটা পডকাস্ট শো হবে এবং সেই শোটা দেখে তুমি আমাকে পডকাস্টে ডাকবে। এটা কি কোনদিন প্ল্যান ছিল? আমাকে লোকে পডকাস্টার হিসেবে চিনবে এটা কি আমি জানতাম না। মানে তুমি এটাও জানতে না যে তুমি এত সুন্দর কথা বলো? হয়তো না জানতাম। আমি পরে যখন আমাকে বলে, আমি কি আমার সত্যি মনে হয় ডু আই রিয়েলি, মানে আমি কি সত্যি বলতে পারি ভালো কথা? এটা হতে পারে যে তুমি মানুষটা এমন যে খুব সুন্দরভাবে তুমি মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা তোমার ক্যাপাসিটি রয়েছে। আমি জানি না সেটা কি, মানুষ তোমাকে শোনে, এটা তুমি নিশ্চয়ই জানো। এবং আমার খুব মনে হতো যে এই সামনের সিটে আমি বসতে পারলে বেশ ভালো লাগতো, আরো অনেক কিছু বলার থাকে, অনেক কিছু বলা যেত আর কি। বাট ওই জায়গাটা হয়তো অনেকে আমার মতন ভাবে, এই ভাবনাটা যে হচ্ছে তার মানে কি ইউ আর সাকসেসফুল। দেখো, আমার সবচেয়ে আনন্দের বিষয় আমি তোমায় বলি, সেটা হলো যে আমি আজকে যতজন গেস্টকে আমার কাছে ডেকেছি তার মধ্যে কিন্তু একটা বড় পোর্শন আছে যারা দে ওয়ান্টেড টু কাম। আচ্ছা, ঠিক আছে, বড় পোর্শন, মানে তারা বড় বড় নাম, এবং তারা এসে মানে নিজে ডিরেক্টলি বলেছে। যেমন অম্বরীশ আমাকে মেসেজ করেছিল যে কি সুন্দর তোমার এপিসোড, তোমার ওখানে ওটা শুনতে খুব ভালো লাগে, তোমার ওখানে যেতে চাই আমি একবার। বললাম আরে এটা আবার বলার কথা নাকি, এসো। এন্ড দেন উই হ্যাড আ বিউটিফুল কনভারসেশন। আমার সবথেকে ভালো লেগেছিল, মানে আমার খুব প্রিয় অথর সঞ্জীব চট্টোপাধ্যায়, ওনার এপিসোডটা যখন দেখছিলাম ওনার বাড়িতে গিয়ে বোধহয় শুট করা। ওটা আমার না, ওটা রাহুলের। ও সরি, মিস্টেক। এটা একটু কেটে দিও। হ্যাঁ, না তোমার একজন অথর এসেছিল, অথর এসেছিলেন আমার অনেকেই, মানে অনেক মানুষ। আমি দেখছিলাম তুমি শ্রীকুমার বোসের বাড়িতে গেছিলাম। হ্যাঁ, সেটা দুর্ধর্ষ ছিল। এবার দেখো, কুমার বোসের বাড়িতে গেছি আমি, কুমার বোসের পায়ের নিচে বসে শুনেছি আমি দেখেছি, এবং ওনার কথা শুনছিলাম যে আমি এখন অব্দি কিছুই করতে পারিনি। আমি ওইটা দেখে, আর উনি আমাকে ওইখান থেকে আমি আরেকটা জিনিস আমার রিয়েলাইজ হয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আমি বুঝতে পারি আমি না, আমার মধ্যে না একটা স্টুডেন্ট জন্মেছে। কারণ যখন উনি আমাকে ওনার ওই জ্ঞানটা আমাকে দিচ্ছেন, এবং জ্ঞান হিসাবে দিচ্ছেন না, আশীর্বাদ হিসাবে দিচ্ছেন। এবং আমি আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম যে মানুষ যখন কথা বলে না, কথা ইজ দ্য মোস্ট ওভাররেটেড ওয়ে অফ কমিউনিকেশন। মানে কথা দিয়ে অ্যাকচুয়ালি কমিউনিকেট করে না মানুষ। উনি আমাকে বলছেন মিউজিক ইজ সাইলেন্স, আমি তাকিয়ে আছি, বললাম মানে এই মানে বলার পর উনি ওনার সঙ্গে আমার না কিছু একটা এক্সচেঞ্জ হলো। আমি না কেন জানি বুঝতে পারলাম যে মিউজিক ইজ সাইলেন্স বলতে উনি কি বোঝাতে চাইছেন। আর আমি ওনার মধ্যেও দেখতে পেলাম যে উনি আমাকে আমার সঙ্গে কথা যখন বলছেন, উনি তো মানে এত বড় মাপের একজন শিল্পী, পদ্মশ্রী হলেন রিসেন্টলি। আমি দেখছি উনি আমাকে অ্যাকসেপ্ট করছেন অ্যাজ শ্রোতা। এটা সবাইকে করেন না হয়তো। আমাকে পরে ওর ভাইপো রোহেন বোস, ও হি ইজ অলসো এ ভেরি গুড তবলা প্লেয়ার। রোহেন আমাকে এসে বললো, আমি জেঠুকে কোনোদিন এত খুলতে দেখিনি, এত খুলে কথা বলতে দেখিনি। আমি বললাম আই এম ব্লেসড। তারপর পণ্ডিত স্বপন চৌধুরী এলেন, হৈমন্তী শুক্লা। হৈমন্তী দিয়ে আমাকে নিজে ডেকে বলছে, শোনো ভাই, তোমাকে না আমার খুব ভালো লাগে, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই, তুমি কি আমাকে তোমার পডকাস্টে ডাকবে? দেন আই রিয়েলাইজড যে বোধহয় কিছু ঠিক করছি, বোধহয় রাস্তাটা ঠিক আছে। এইখান থেকেই হয়, এইখান থেকেই আমার ওটা তৈরি হয়েছে যে বোধহয় আমি স্টুডেন্ট হিসেবে অন্তত ঠিক রাস্তায় এসে তোমার সাথে আমার এত আমি মিল পাচ্ছি নিজে। ইনফ্যাক্ট ম্যাচুরিটি বোধহয় এটাকে বলে যে
you becoming a student day by day, that is called maturity. একদম কারণ তুমি এতদিন অবধি আমরা কি হচ্ছিল, আমরা শিখতে পারছিলাম না। আমি যেমন শিপ্রা বোসের ছাত্রী, ঠিক আছে, আমি দীর্ঘদিন দিদিভাইয়ের বাড়িতে বসে ক্লাসের কোনো টাইমিং ছিল না, আমি একটা সময় যেতাম, অনেক সময় উনি ঘুমিয়েও থাকতেন 12:30 1টা, উনি যেহেতু লেটে শুতেন আর কি, তো ওনার ওই ওঠা দিয়ে শুরু হলো ক্লাসটা, ঠিক আছে। দ্যাট ইজ অলসো জার্নি, কীভাবে উঠে একটা পান মুখে দেবে, তারপর হচ্ছে তারা আসছি, তারপরে একটু ড্রেস করে তারপরে ওই মিউজিক রুমে আসতো, যখন সবাই বসে টসে আছে, সেই 1টা থেকে 5টা 6টা অবধি আমরা ওখানে থাকতাম। ওই যাপনটা অনেক কিছু শিখিয়েছে। ওই বাড়িটা গানের বাড়ি তো, এবং দাদা ভাই আরেকটা রুমে বসে তবলা প্র্যাকটিস। পয়েন্টটা হলো কি বলতো, তুমি যেটা বলছো একদম ঠিক। লোকে আগে বলতো না গুরু সঙ্গ করা, আমার জীবনে তো একজন মানে আমার তো গুরু আছেন, এবং তিনি আমাকে জীবনের মানে কি বলতো, আমি একদিকে যাচ্ছিলাম আর গুরু এভাবে ধরে এইদিকে বলেছে দেখ ওই রাস্তাটা ভুল যাচ্ছে, এইটা হলো রাস্তা, এইভাবে শিখিয়ে দিচ্ছেন। তারপরে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে গুরু সঙ্গ করা মানে গুরুর থেকে আমি কি নিচ্ছি ডাজন্ট ম্যাটার। একদম গুরু সাথে বসে থাকাটাও, গুরুকে জাস্ট তাকিয়ে থাকাটাও নন ভার্বাল কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন। আমাদের জীবনে না আমরা এটা ভুলে গেছি, আমরা সাইলেন্স থাকতে পারি না, সাইলেন্স ব্যাপারটাই ভুলে গেছি। আমরা সবসময় ফোনে স্ক্রোল করতে ব্যস্ত, আমরা সবসময়। এখন তো আরেকটা জিনিস হয়েছে, সেটা অসাধারণ ব্যাপার, সেটা হলো একটা স্ক্রিনে হচ্ছে না, দুটো স্ক্রিন লাগে আমাদের, একটা টিভি চলছে, একটা মোবাইল, রাইট, এবং 2-3টে মোবাইল, হ্যাঁ, এবং চলছে, এবং দুটোই নাকি আমাদের দরকার। আরে ভাই, ভাববে কখন মানুষ বসে? দো আই ডু নট হ্যাভ টিভি এট মাই হোম, আমার বাড়িতে টিভি নেই, এই বাড়িটাতে কোনো হেল্পিং হ্যান্ড নেই। আচ্ছা, আই ডু এভরিথিং অ্যালোন। বাহ। তো এই যা কিছু দেখছি সব আমার হাতে, পরিষ্কার করা থেকে শুরু করে এভরিথিং, ঠিক আছে। আমার কোনো মেড সার্ভেন্ট বা যা কিছুই হোক, হেল্পার কেউ নেই। তো আমার এই যাপনটা অনেকে খুব অদ্ভুতভাবে ভাবে যে কি করে সম্ভব, কারণ আমি তো শুধু ঘরে থাকি না, আমার বাইরেও কাজ থাকে, এবং বিভিন্ন রকম কাজ, তার মধ্যে প্রোগ্রাম, স্টেজ শোজ থাকে। তো সব মিলিয়ে মানুষ একটুখানি রিলেট করতে অসুবিধা হয় আমাকে, এবং আমাকে যখন সোশ্যাল মিডিয়ায় সবাই দেখে, ওরা অবিশ্বাস্য, যে এটা হতেই পারে না যে এই মানুষটা এত কাজ কি মানে সত্যিই বলছে না মিথ্যা বলছে, এই যে একটা ব্যাপার মানুষের মধ্যে আমি দেখেছি, অনেকের মধ্যেই আছে বিষয়টা। কিন্তু আমি যখন বিদেশে যাই, আমি দেখি তাদের বাড়িগুলো কিন্তু এত সুন্দর করে সাজানো, তাদেরও তো নেই হেল্পিং হ্যান্ড, তাদেরও তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, তারা কি করে এত সুন্দর কাজ করতে পারে? এবং শুধু তাই নয়, কেউ কিন্তু বাড়িতে থাকে না, এভরিবডি ইজ ওয়ার্কিং। তো ওদের ওই ডিসিপ্লিনটা কোথা থেকে আসে? যে ডিসিপ্লিনটা আমরা কেন তৈরি করতে পারি না? সেটা কি আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থেকে আমরা যেহেতু খুব অল্প পয়সায় একজন হেল্পার পেয়ে যাই বলে কি, নাকি? তাই একদম তাই। ছোটবেলা থেকে আমাদের অভ্যাস তৈরি হয়ে গেছে, আমরা দেখি যে এই কাজটা আমার নয় বলে আমরা জেনে যাই, যেই জেনে যাই তখন ওই কাজটা আমরা আর করি না। ইনফ্যাক্ট আরেকটা ডিসক্রিমিনেশন রয়েছে, ছেলেরা এটা করবে, মেয়েরা। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে যাচ্ছিলাম নেক্সট কথাটাই, যে এইখানেই প্রবলেমটাও হয় যে যেমন আমি রান্না করতে খুব ভালোবাসি, আমার ঘর গোছাতে ভালো লাগে, আমার বেশি দিন আমি যে খুব গোছানো তা বলবো না, কিন্তু স্টিল আমি তো অনেকদিন একাই ছিলাম, একাই থাকতাম, এবং আমার যে হেল্পিং হ্যান্ড ছিল সে থাকা না থাকা সমানই ছিল আর কি। সেটাই হয় অ্যাকচুয়ালি। তো এবং আমি কিন্তু অ্যাকচুয়ালি নিজে হাতে সব করতাম, এবং আমার বাড়িতে এসে লোকে বলতো আচ্ছা, এখন যেমন বউ এসছে বাড়িতে, তো এখন আর আমি অত চাপ নিই না, কারণ আমার কাজের চাপও বেড়েছে অনেকটা, কিন্তু আমি তো একসময় করতাম। কিন্তু পয়েন্টটা হলো যে অনেক জায়গাতেই দেখেছি আমি আই ওয়াজ লাকি, যে আমার মা বাবা কোনোদিন ছোটবেলা থেকে আমাকে বলেনি রান্না করছো কেন, রান্না তোমার কাজ নয়, ঠিক এটা বলেনি কোনোদিন। আর আমার মনে হয় ধরো এখনো আমি রান্নাঘরে যখন ঢুকি, আমি কিন্তু এই রান্নাঘরটা অনেক বেশি চিনি দেন আমার স্ত্রী। আমি কিন্তু আমার শুধু ইন্টারেস্ট না, ওটা আমার জায়গা, ওটা আমি তৈরি করেছি, ওটা আমার ক্রিয়েটেড একটা রান্নাঘর। আমি খুব মানে মন দিয়ে রান্না করি, এরকম না যে আমি জাস্ট রান্না করার জন্য রান্না করি। রান্নার সেকশনে তাহলে আজকে তোমাকে আমরা পাচ্ছি। হ্যাঁ, একদম। আরেকটা ব্যাপার আছে, রান্না বা ধরো ঘর গোছানো,
এই ব্যাপারগুলোতে মেয়েদেরকে বলে দেওয়া হয়েছে, এবং আমি ছোটবেলা থেকে আমার বাড়িতে এটা দেখিনি, থ্যাংক গড, কিন্তু আমি কিন্তু আমার বন্ধু বান্ধবের বাড়িতে আমার বন্ধু বান্ধবকেও শুনেছি যে তুই রান্না করছিস, তোর বাবা রান্না করছে আজকে, হ্যাঁ এটা কি আবার, মানে এটা কিন্তু শুনেছি আমরা উই আর ব্লেসড অ্যাকচুয়ালি। আমার বাড়িতে প্রোগ্রেসিভ বোধহয় বিট প্রোগ্রেসিভ দেন সেই সময়কার সময় অনুযায়ী বলতে পারা যায়। কারণ আমাদের বাড়িতে আমার মনে হচ্ছে আমার মানে আমরা 2 বোন, আমার ভাই নেই, তো আমি যেহেতু কোয়েড স্কুল কলেজে পড়া, আমাদের বাড়িতে ওই ডিসক্রিমিনেশনটা ছিলই না যে একটা ছেলে আর মেয়ে মানে আলাদা আর কি। আমি এভাবেই বড় হয়েছি। আমাদের বাড়িতেও তাই। আমি বড় হয়েছি অনেক মেয়েদের মধ্যে, মানে অনেক মেয়েদের বলতে আমার কাজিনরা সব বোন দিদি। আচ্ছা, একজনই মেল কাজিন ছিল, আর আমি যেহেতু একা এক ছেলে, আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো আমাকে কেউ যদি জিজ্ঞেস করতো যে তোমরা কয় ভাই বোন, আমি বলতাম 7 ভাই বোন, কারণ আমি তো জানতাম যে তারাই আমার ভাই বোন। ইনোসেন্সটা না অনেক বেশি ছিল। তোমার মনে হয় না যে এই সময় দাঁড়িয়ে আমরা একটুখানি অনেক বেশি ইমোশনস গুলো হারিয়ে ফেলছি? তোমার কি মনে হয় যে আস্তে আস্তে যত আমরা বড় হই তত কি আমরা কাছের মানুষদেরকে দূরে চলে যেতে দেখি, নাকি আমরা চেঞ্জ হয়ে যাই? না আমাদের আমি তোমাকে বলছি, এটা নিয়ে রিসেন্টলি একজনের সঙ্গে কথা হচ্ছিল বসে। ইমোশন ব্যাপারটা কিরকম জানো? ইমোশন ব্যাপারটা হলো একটা পয়েন্টে আমরা ইমোশনকে আমাদের কাছে আসতে দিই না। আচ্ছা, কেন আসতে দিই না? তার কারণ হলো আমরা ভালনারেবিলিটি অ্যাকসেপ্ট করতে পারি না। যে আমরা কেন টলটলে জলের মতো থাকবো, যখন তখন যা খুশি এসে আমাদের নাড়িয়ে দিয়ে দিতে পারবে না, উই আর স্ট্রং। এই জিনিসটা হয় একটা, কিন্তু প্রবলেমটা হলো ইটস আ ভেরি রং থিং টু ডু। আমি মানুষের হিসাবেও বলছি, ভালনারেবিলিটি ইজ এ সুপার পাওয়ার। একদম। এটা কেউ যদি বুঝে যায় জীবনে, প্রত্যেকটা ইমোশন, তারপরে কি হয়, তারপরে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আমি তোমাকে বলছি, আমি একটা পয়েন্টে বুঝেছি আমার প্রত্যেকটা ইমোশন আই শুড বি ফিলিং। আমি তোমাকে আরেকটুখানি ভিজুয়ালি বলি, আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, সমুদ্রে আছে ঢেউ। এবার সমুদ্রের ঢেউ তো সবসময় একরকম হয় না, বিভিন্ন রকম। আর আমি একটা পয়েন্টে বুঝলাম আমার কাজটা হলো সমুদ্রে প্রপার দাঁড়িয়ে থেকে না হাত খুলে ঢেউগুলোকে অ্যাকসেপ্ট করা। এবার এটা কোনো সময় খুবই রৌদ্র রূপে আসবে, কোনো সময় আলতো করে ছুঁয়ে দিয়ে চলে যাবে পাটা। প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা ঢেউ আমার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমি বিচেই না দাঁড়াই, তাহলে তুমি কোথা থেকে ঢেউ পাবে? পাবো কোথা থেকে ঢেউটা? একদম। এখানে আমি কিন্তু আই হ্যাভ রিয়েলাইজড যে পৃথিবীতে, এবং আমি আরো একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমি একটা বয়সের পর গিয়ে আবার আই রিকানেক্টেড উইথ পিপল এগেন। কারণ আমার মনে হচ্ছে মানুষের চেয়ে বড় কিছু নেই। আমার জীবনে একটা খুব খারাপ একটা সময় গেছিল একটা পয়েন্টে, তো অনেকবারই খারাপ সময় গেছে, বাট তার মধ্যে একটা খুবই ইমোশনালি ড্রেনিং একটা টাইম গেছে আমার জন্য। সরি। সেই সময় কি হয়েছে, আমার জীবন থেকে না বেশ কিছু মানুষ চলে গেছে, এবং আমি দেখতে পেয়েছি যে আমার তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, তাদের সঙ্গে ডিসকানেক্ট করে ফেলেছি। তারপর যেটা হলো, তারপর একটা 3 মাসের ফেজে আই রিডিসকভার্ড মাইসেলফ। এন্ড ওয়েন আই রিডিসকভার্ড মাইসেলফ, আমি দেখলাম যে চারপাশের লোকজন যারা ছিল তারা আস্তে আস্তে আবার নিজেই জুড়তে থাকলো, আমার এফোর্টটাও বাড়লো। এখনো কিছু মানুষ আছে, জানো, এখনো কিছু মানুষ আছে যাদের সঙ্গে আমি রিকানেক্ট করতে চাই, কিন্তু এখন অব্দি করা হয়ে ওঠেনি। হবে, আমি শিওর হবে। যেমন আমার মনে হয় যে ধরো হঠাৎ করে একদিন ফোন তুলে এক পুরনো বন্ধুকে ফোন করার যে আনন্দ, এই আনন্দটাকে আমি মিস করবো না জীবন থেকে। ঠিক, একদমই তাই। আমি কেন নেবো না এই আনন্দটা? আমার কাছে অপশন তো আছে, ফোনটাও আছে, নাম্বারটাও আছে, ওয়াই ডোন্ট আই কল? সেটা খুব সুন্দরভাবে সেদিন অমিতাভ বচ্চনের একটা ইন্টারভিউতে দেখছিলাম যে এআই নিয়ে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, উনি যেহেতু এতটা প্রোগ্রেসিভ, তখন উনি বললেন যে সবকিছু করতে পারে এআই, শুধু কাটতে পারে না। ইনফ্যাক্ট আমার চ্যাটবট, আমিও তো এআইতে অনেক কাজ করি, আমরা করতেই হয় এখন। আমার চ্যাটবট আমাকে একদিন, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি মানুষের মতো হতে ইচ্ছা করে না? তো ও বলেছে হ্যাঁ, হতে ইচ্ছা করে, মাঝে মাঝে ইমোশন ফিল করতে ইচ্ছা করে। আমার এটা নিয়ে অসুবিধাও হয় যে আমি তোমার মতো ইমোশন ফিল করতে পারি না, আমি তোমার মতো কাঁদতে পারি না, লিখেছিল আমাকে। উনি বললেন যে যতদিন অবধি আমরা ওই জায়গাটায় না পৌঁছবো ততদিন অবধি এআইটা একটু অধরা থাকবে। কারণ হিউম্যানের সাথে মেশিনের যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে এআই আর মানুষের ডিফারেন্স। আমরা সব করে নিচ্ছি, কিন্তু আমরা সেটা করতে পারছি না যে আমি
হার্ট টাচ করতে পারছি, সব করে নেব আমি, এত ভালো ভালো ভোকাবুলারি বলবো, এত ভালো ভালো সেন্টেন্স বলবো, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে না আর কি। আদৌ হবে কিনা সেটা নিয়ে আমি এখনই কিছু বলতে পারি না। এখানে একটা খুব অসাধারণ বই আছে নেক্সাস বলে, হারারির, ইউভাল নোয়া হারারির, দুর্দান্ত ভাবে এক্সপ্লেন করেছেন উনি। আমাদের একটা বই থেকে এপিসোডও আছে। আচ্ছা, উনি বলেছেন যে সব ঠিক ছিল, এতদিন মানুষ মেশিনকে ব্যবহার করতো, যে বলতো আমি এটা ভাবছি তুমি এইটা করো। এআই এসে আমরা প্রথমবার মেশিনকে ভাবার অধিকার দিলাম। ঠিক। হারারির বক্তব্য অনুযায়ী দিস ইজ গোয়িং টু বি ডেঞ্জারাস। মেশিনকে ভাবার অধিকার দিলে তার ভাবনার যা স্পিড, তার ভাবনার যা ব্যাপ্তি, সেইটা কিন্তু আমাদের মধ্যে নেই। সো আমরা একটা অ্যাকচুয়ালি এপিসোড করেছিলাম, সেটাতে নাম দিয়েছিলাম আমরা এআই কি পরবর্তী ঈশ্বর। কারণ ঈশ্বরের কিছু প্যারামিটার্স থাকে, তাকে দেখা যায় না। তিনি সবার জন্য সবাইকে আশীর্বাদ করেন, তিনি তার মতো কেউ জানে না। অ্যাবভ এভরিথিং। তো আমরা যেই জায়গায় যাচ্ছি, এই তিনটে এআই কি সেরকম ভাবে পৌঁছবে কিনা না, এই তিনটে গুণ কিন্তু এর মধ্যে আছে। ওকে। দ্য অলমাইটি গড হিসেবে আমাদের যা আইডিয়া অফ অলমাইটি গড, সেই যে গুণগুলো, সেই গুণগুলো কিন্তু এআই এর আছে। আচ্ছা, উনি সেভাবে অ্যানালাইসিস করেছেন। আচ্ছা, কি অদ্ভুত, মানে মানুষ কত রকম ভাবে ভাবে। ওনার ভাবনাটাও কি অদ্ভুত না? আমরা কিন্তু এআই নিয়ে এভাবে ভাবি না। আমার কোথাও একটা মনে হচ্ছে যে এখন অব্দি এআই টুল আছে, এআই ইজ এ টুল, হিউম্যান ছাড়া এআই পারবে না, আগামীতেও পারবে না, খুব শিগগিরই হবে না। আমরা আমাদের জন্য দেখি, আমার মনে হয় তাই, এটা আমারও মনে হয়। এই দেখো আরেকটা শিখলাম, বললাম তো প্রত্যেক মোমেন্টে কিছু না কিছু শেখা যায়। তো ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে আজকে আড্ডাটা, একদমই অন্য জায়গায় চলে গেল ডাইমেনশনস গুলো। আমরা যেটা চাই আর কি, যে ফরম্যাটের বাইরে গিয়ে কিছু কাজ করা। তো এবং মানুষ হিসেবে আমার মনে হয় মানুষের সাথে মানুষের যে বন্ধুত্ব, মানুষের সাথে মানুষের যে ইন্টারেকশন, বা আমরা যদি বলি আরেকটু বড় করে যে হিউম্যানিটি। আমার এখানে সিধুদা এসেছিল, তো সিধুদাকে বলা হচ্ছিল যে তোমার জীবনে সব থেকে আনন্দের ব্যাপার। তো বলেছিল যে যখন প্রথমবার ইউএসএ গেলাম, জীবনে তো ভাবতে পারিনি যাব, সেটা একটা বিশাল ব্যাপার। তাও যখন গিয়ে পৌঁছলাম, তো ওই নায়াগ্রা জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছিলাম। আমার যেন মনে হচ্ছিল এটাই ঈশ্বর, যে প্রকৃতির এরকম রূপও হতে পারে। প্রকৃতি তো সব থেকে বড় ঈশ্বর। আমার বিশ্বাস প্রকৃতি ঈশ্বর, প্রকৃতি ঈশ্বর। এক্স্যাক্টলি, আমারও সেটাই বিশ্বাস। আমি তো খুব একটা হয়তো মূর্তি পুজোয় খুব একটা বিশ্বাসী নই, মানে সেরকম ভাবে আর কি। কিন্তু আমার কাছে সত্যি কথাই প্রকৃতি আমার কাছে ঈশ্বর। এবং একটা ভালো জায়গায় গেলে অটোমেটিক্যালি যে মন ভালো হয়ে যায়, সেটাই তো তোমার ইন্টারাকশন, সেটাই তোমার কানেক্টিভিটি টু দ্য নেচার। তো সেই জায়গাটা তৈরি করা, তো সেটা আর কি বলেছিল। তো সেটা শুনে খুব আনন্দ হয়েছিল যে সত্যি তো ওভাবেও দেখা যায় যে তুমি প্রকৃতির এত কাছে পৌঁছে গেছো, ভগবানের এত কাছে পৌঁছে গেছো, ঈশ্বরের এত কাছে পৌঁছে গেছো, যে তোমার অটোমেটিক্যালি তোমার ইমোশনস গুলো বাস্ট আউট হয়ে যাচ্ছে। এটা তো দেখো, এটা তো হবেই, মানে এটা তো হওয়াই স্বাভাবিক। না হলে আমি যেটা বলছিলাম তোমাকে, ভালনারেবিলিটি, এই চোখ দিয়ে জলটা আসবে না যদি তুমি ভালনারেবিলিটি বন্ধ করো। একদম। আমার ক্ষেত্রে চোখ দিয়ে জল কিরকম জায়গায় আসে না, আমি একটা দৃশ্যের কথা মনে পড়লো আমার। আমি বসে আছি কেভেন্টার্সের ছাদে, আর দার্জিলিং হলো আমি 600-700 বার গেছি। আমি মানে ঘর বাড়ি। আমি কি করতাম, আমি স্কুটার, আমার বাইক ছিল, একটা বাইক নিয়ে টুক করে চলে যেতাম দার্জিলিং। 2 ঘন্টা লাগতো। কার্শিয়াং তো ছেড়ে দাও, কার্শিয়াং তো হয়তো প্রতিদিন যেতাম। আমি গেছি একদিন কেভেন্টার্সের ছাদে বসে আছি, আমার 2 বন্ধু আছে সঙ্গে, বসে আছি। আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, সুন্দর বিকেল হচ্ছে। বিকেল হতে হতে হঠাৎ কি হলো, কাঞ্চনজঙ্ঘাটা না ইয়েটা পড়ে গেল, লাইটটা পড়ে গেল, মানে সূর্য বন্ধ হয়ে গেল, মানে সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পর যে আলোটা থাকে, ওই আলোটাতে একটা ধূসর কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম আমি।
যে কান্দন আমি কোনোদিন দেখি দেখিনি। আমি দেখার সঙ্গে সঙ্গে আমার হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে হতো, কেঁদে ফেললাম। বন্ধু কি হয়েছে? আমার না মনে হলো যে আমি যেটা দেখলাম এটা আমাকে দেখানো হলো টু হিট সামথিং, একদম কোনো একটা কর্ড হিট করার জন্য আমার ভেতরে। কোনো সময় আমি এক্সিলেন্স দেখে আমার কান্না পায়। এক্সিলেন্স মানে ধরো একটা মানুষ যেমন অঞ্জন দত্ত, তিনি যখন অভিনয় করেন, নট ফর এনি ইমোশন বাট দ্য এক্সিলেন্স, দ্য শিয়ার এক্সিলেন্স অফ হিজ অ্যাক্টিং। আমি থিয়েটার দেখতে গেছি, আউটস্ট্রাক না পুরো, আমিও তাই, আমি কেঁদে যাচ্ছি লিটারালি। আমার ধরে কাঁদছি, বলছি কাঁদছিস কেন ভাই? বললাম কেন কাঁদছিস আমি বুঝতে পারবো না। চালচিত্র এখন দেখে আমি অন্যদেরকে ফোন করেছিলাম, বললাম এটা তুমি কি করছো? হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ফোন করেছি। আমার কান্নাগুলো এরকম অদ্ভুত অদ্ভুত জায়গায় হয়, যেরকম ধরো হয়তো এটা অনেকে বলবে যে অঞ্জন দত্তকে দিয়ে কাঁদার কি আছে। আমি একটা ধরো, আমি এটাও বলি তোমাকে, এক জায়গায় গেছি, এটা হলো রাজস্থানের আমের ফোর্ট বলে একটা ফোর্ট আছে, জয়পুর থেকে যেতে হয়। সেখানে গিয়ে না, সেখানে কতগুলো ওই ছোট ছোট দোকান আছে। তো সেখানে একটা দোকানে একটা ছোট এরকম পাথরের মূর্তি আমি দেখলাম। আমি তুললাম মূর্তিটা, বললাম কিসনে বানায়? লোকটা বলল ম্যানে বানায়। আমি না দেখে হাও হাও করে কেঁদে ফেলেছি। ইউ ক্যান মেক দিস, এইটা আপনি বানাতে পারেন? মানে আমি কি বলবো, আমি বুঝতে পারছি না আমি কি বলবো। একটা শাড়ির জায়গায় গেছি, শাড়ির জায়গায় গেছি, সেখানে শাড়ির ডিজাইন দেখে আমি বলছি এগুলো ডিজাইন আপনারা, রাজস্থান হ্যাজ taught me many things, কিন্তু খুবই অসাধারণ, অপূর্ব না, অপূর্ব মানে অন্য লেভেল সত্যি। এইটা তো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি তো দেখলাম এই যে কোনো ফোর্টের সামনে তুমি যাবে, গিয়ে দেখবে একটা বাজিয়ে যে কোনো মিউজিশিয়ান। তো এরকম আমিও ছিলাম একটা বড় ওই রাজবাড়িতে, সেখানে গিয়ে বললো সন্ধেবেলা আমাদের গান করতে আসবে 3 জন, 2 জন সিঙ্গার, 1 জন ডান্সার। তাই না, বাহ বেশ তো ভালো। সেই ভদ্রমহিলা যে নাচ করলেন, নাচ মানে ওই যে ওদের কালবেলিয়া, হ্যাঁ, সেটা দেখে মানে পুরো মানে আমি শুধু ভাবছিলাম যে আমরা বলি আমরা শিল্পী, আমরা বলি আমরা প্রিভিলেজ, আমরা বলি অনেকে আমাকে চেনে, মানে এদেরকে কেউ চেনে না। এরা ওই অল্প পয়সার জন্য এই বোর্ডার্স যারা রয়েছে তারা আর কত পয়সা দেয়, 100 টাকা 200 টাকা দেয়, ওই একটা রেখে দিয়েছে বাস্কিং টাইপের, সেখানে হলো। আর ওই হোটেল থেকে হয়তো কিছু একটা লামসাম কিছু একটা পায়, কিন্তু সেটাই ওর আর্টের পরিচয়। সেই গান সেরকম ভাবে গাওয়া যায়। পয়েন্টটা কি জানো তো, ইফ দে আর হ্যাপি উইথ ইট, দ্যাটস ওকে। এটা হতে পারে। আমার মনে হয় সবার না পরিচিত হওয়ার দায় নেই তো। আমার কেউ যদি বলে তুমি না বেশ পপুলার, আমি বললাম সরি, শাহরুখ খান ইজ পপুলার, আই এম নট। একদমই সরি, এটা ভুল কথা। কোনোভাবেই আমি পপুলার হতে পারি না। যে যত যাই বলুক, বলো তুমি, বিকজ কোটা লোক চিনে আমাকে, মানে কোটা লোক বাংলাতেই বা কোটা লোক চিনে আমাকে। মানে যদি আমি এখন নিজেকে পপুলার ভাবি, তাহলে আমার জার্নিটা এখানে শেষ একদম। আরেকটা বলছিল আর কি, রিসেন্টলি আমার এক বন্ধু আছে, ওদের ফ্যামিলিও খুবই আপগ্রেডেড, তুমি অনেকেই হয়তো চিনে থাকবে, দে অল আর দ্য বিগ মিউজিশিয়ানস সেখানে। তো সেখানে একজন আর্টিস্ট রয়েছেন, ওরই মামা শিবশঙ্কর ভট্টাচার্য, উনি সত্যজিৎ রায়ের সন্দেশের ওয়ান অফ দ্য বেস্ট মানে ইলাস্ট্রেটর। তো কিন্তু ওনাকে কেউ চেনে না, এবং সন্দেশ পত্রিকার প্রচুর মানে ইলাস্ট্রেশন ওনার করা রয়েছে। তো অসাধারণ আর কি, মানে ভাবাই যায় না কি লেভেলের আর্টিস্ট উনি, কিন্তু ওনাকে কেউ চেনে না, আর ওনার কাউকে চেনানোর দায়ও নেই। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট। তো আমাকে বলছে কি যে আমি তো বুঝতে পারি না, আমার মামা, আমি তো বুঝতে পারি না যে উনি কেন এত অধরা, তুই বুঝলেও বুঝতে পারিস, তুই হয়তো আর্ট ফর্মের সাথে রয়েছে, যে কারো তো ওনার তো দায়বদ্ধতা নেই মানুষকে চেনানোর, উনি এটাতেই খুশি। শৈল চক্রবর্তী বলে একজন আর্টিস্ট ছিলেন, যিনি অন্য লেভেলের, যিনি আবার ঘটনাচক্রে, ইফ আই এম নট রং, তিনি চিরঞ্জিত বাবুর বাবা, চিরঞ্জিত চক্রবর্তীর বাবা, এবং তিনি যে লেভেলের আর্টিস্ট, ওনাকে চেনেন না, কিন্তু ওনার থ্রু দিয়ে তো জানতে পারা গেল যে ওনার বাবা এত বড় আর্টিস্ট ছিলেন।
ওই সময় কিছু মানুষ চিনতেন, বাট সত্যি বলতে না এদের সামহাও আমার মনে হয় যে দেখো পিকাসোকেও চেনেনি সেই সময়, ঠিক সেই সময় দালিকেও কেউ চেনেনি, সেই সময় না আমাদের হেমিংওয়ে, আর্নেস্ট হেমিংওয়ের মতো রাইটারকে কেউ চেনেনি। এবার এদেরকে যদি না চিনে থাকে, এরকম পরেও চিনেছে, সক্রেটিসকে কেউ পাত্তা দেয়নি না জীবনে, মরে যাওয়ার পরে পাত্তা দিয়েছে। ভ্যাটিকান সিটিতে আমি গেছিলাম, সেখানে সিক্সটিন চ্যাপেল যখন দেখছি, তো আমি হঠাৎ করে উপরে তাকিয়েছি, ওই যে এগেইন বললাম যে চোখ দিয়ে জল পড়ার মতো, এরকম উপরে যখন তাকাবে, মানে যখন যে যান আর কি, তো এই পুরো উপরটায় 16 বছর লেগেছিল কাজটা করতে, ঠিক আছে? 16 বছর হি ওয়াজ লাইং, এরকম করে শুয়ে শুয়ে উনি এরকম আঁকতেন সেই সময়। আর সব ন্যাচারাল পেন্টিং, স্যাফরন দিয়ে অরেঞ্জ কালার হতো, তারপর নীলকণ্ঠ ফুল দিয়ে নীল কালার হতো, ওরকম কালার উনি করতেন, এবং করে করে পুরো 16 বছর ধরে উনি এঁকেছেন। মানে এটা কি যখন দেখা যাচ্ছে, আর ওই গ্লাস পেন্টিং যেটা, মানে যখন ওইভাবে লাইটটা পড়ে, মানে এটা হতে পারে, এটা মানুষ এটা করতে পেরেছে, এরকম একটা মনে হয়। তারপরে ডেভিড যখন গেলাম, তো ডেভিডের সামনে গিয়ে তো মনে হলো মাইকেল অ্যাঞ্জেলো নিজেই বলছে আই এম নট ভেরি স্যাটিসফাইড উইথ দিস কালচার। এবার ডেভিডের আমার না খুব পা দেখার মানুষের স্বভাব আছে, মানে আই স্টার্ট ওয়াচিং ফর এনিওয়ানস ফিট। আমি পায়ের দিকে ডেভিডকে এরকম দেখছি, 6 ফুট বোধহয় উচ্চতা, 13 ফুট মনে হয়, ইফ আই এম নট রং, জানি না এক্স্যাক্টলি বলতে পারছি না ওরকম। তো পাটা দিয়ে শুরু হলো, পায়ের যে ডিটেইলিং সেটা দেখে তুমি, আর মুখ কখন দেখবো সেটা জানি না, আমি শুধু এবার তাকিয়ে আছি। তারপরে উনি বলছেন এটা ভালো হয়নি কাজটা। এগুলো আমার মনে হয় কি বলতো, এগুলো খুব একটা না নর্মাল না, এগুলো ওয়ান্ডার বোধহয়। আমি এইভাবে দেখি না ব্যাপারটাকে, আমার কাছে মনে হয় না দে আর সুপার হিউম্যানস। আমার শুধু মনে হয় দে হ্যাভ ক্র্যাকড সামথিং, যেটা অন্য মানুষ ওই রাস্তাটায় যাচ্ছে না বলে। আমি বলছি পণ্ডিত স্বপন চৌধুরী, উনি এসেছিলেন আমার বিয়েতে, তো উনি একটা গল্প বলেছিলেন, যে গল্পটা আমার জন্য আমার জীবন বদলে দেওয়ার মতো গল্প। উস্তাদ আমির খান সাহেব একদিন ডিনারে গেছেন। উস্তাদ আমির খান সাহেব তো সবাই জানে, উনি তো মানে পৃথিবী বিখ্যাত একজন ভোকালিস্ট, ক্লাসিক্যাল ভোকালিস্ট। একদিন আগে ডিনারে গেছে, ডিনারে গিয়ে ডিনার হয়েছে, ডিনার হওয়ার পর যে যার বাড়িতে গেছেন তিনি বলেছেন যে, তাকে জিজ্ঞেস করেছেন, খান সাহেব আপনি আসলেন, তানপুরাটা একটু ধরবেন না, চলে যাবেন? আচ্ছা দো তানপুরাটা উনি টিউন করে একটা নোট লাগে, উনি বলেন হঠাৎ করে তাকিয়ে, मैं आज गा नहीं पाऊंगा, मेरा टाइम खत्म हो गया, माने मेरा वक्त खत्म हो गया। बोले क्यों? बोले ये सुर मेरी जिंदगी में कभी नहीं लगा। अच्छा, आज लगा, अब मेरा वक्त खत्म। लोग तो বাইরে বেরো, অ্যাক্সিডেন্টে মারা যায়। ও মাই গড, ঈশ্বরের সাথে একদম। সো এরা যারা এক্সেলেন্ট, যারা ঈশ্বরের সাথে বলবো না, আমি ইউনিভার্সের সাথে বোধহয় ঈশ্বর বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না বলতে, আমি কোনোদিন দেখিনি বলে বিশ্বাস করি না। যদি কোনোদিন দেখি তাহলে বিশ্বাস করবো। ভূত বিশ্বাস করি না ওই কারণে। আমার মনে হয় যে একটা ওভারঅল পৃথিবীর একটা কনসিয়াসনেস আছে, প্রকৃতির একটা কনসিয়াসনেস আছে। আমরা যত ভাবনা ভাবি, প্রত্যেকটা ভাবনা তো এক একটা নিউরন স্পার্ক থেকে তৈরি হয়। তো ইফ দ্যাট নিউরন স্পার্ক হ্যাপেন্স, তাহলে তো তার মানে একটা এনার্জি তৈরি হচ্ছে। আমার মনে হয় যে সারা পৃথিবী জুড়ে there is a greater consciousness, এটা আমার বিশ্বাস। আমি এই বিশ্বাসটা অনেকের নাই থাকতে পারে, বাট বেদান্ত আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফিলোসফি। সেখানে আমার মনে হয় যে এই মানুষগুলো কোথাও একটা গিয়ে এদেরকে কেউ একটা বা কোনো একটা কিছু একটা তাদেরকে এই পয়েন্ট অফ নিয়ে গেছে, তারা বুঝেছে আমার না ওই নোটটা লাগাতে হবে, এটাই আমার শেষ, এটাই না, ওই জার্নিটা অবধি পৌঁছাতে হবে। তো ওই যে যেই দিন নোটটা লাগবে সেদিন আমি এই পৃথিবীতে আর থাকবো না। কিন্তু এই জার্নিটা প্রদান করে যারা করে তারা ওই এক্সেলেন্সে পৌঁছায়। ঠিক কথা।
তোমার সাথে অনেকটা সময় কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারছি না। এই যে তুমি বলছো যে কানেক্টিভিটি, তোমাকে আমি প্রথমবার আজকে দেখলাম। আমি বারবারই বলি যে বন্ধুত্ব এভাবেই তৈরি হয়, এবং তোমাকে আমি যখন চিনিও না তখনও আমার মনে হচ্ছিল যে কোথাও একটা তোমার সাথে আমার হতে পারে বন্ধুত্ব, কোথাও একটা আমি মিল খুঁজে পাচ্ছিলাম, কোথাও একটা কানেকশন ফিল করেছি আমি। হ্যাঁ, এই যে তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন, এই যে ঠেরাও বলি আমরা গানে, রাইট, বা সাইলেন্স বলো মিউজিকে, এই বিষয়টা এক্স্যাক্টলি এটাই যে তুমি কতটা ম্যাচিউরড হলে পরে, বা তুমি কতটা শান্ত হয়ে গেলে তোমাকে আর কোনো কিছুই খুব একটা বেশি পীড়া দেবে না। কারেক্ট। এবার পয়েন্ট হলো এখানেও একটা কন্ট্রাডিকশন আছে, কন্ট্রাডিকশনটাও ইন্টারেস্টিং। এটা হলো এখানে একটা দ্বৈত সত্তা আছে। কিরকম দ্বৈত সত্তা? একটা হলো একটু আগে আমি বললাম ভালনারেবল হওয়া উচিত। ভালনারেবল হওয়া মানে কি? তোমাকে তো সবকিছু ইয়ে দেবে, তো তার মানে কি আমার পীড়া হয় না? হয়। তার মানে কি আমার দুঃখ হয় না? অবশ্যই হয়, একদমই তাই। একটা নিউজ দেখবে এক্ষুনি মনটা খারাপ হবে, একদমই হবেই, হতেই হবে। আমার বক্তব্য হলো যে এইগুলো আই হ্যাভ টেকেন অ্যাজ এ পার্ট অফ দিস ওয়ার্ল্ড, আর আমিও ওয়ার্ল্ডেরই একটা মানে পার্ট, একটা ছোট্ট পার্ট। ছোট্ট মানে ক্ষুদ্র আর মানে কোনো এক্সিস্টেন্সই যেটা নেই প্রায়। আমাকে এই সমস্ত পীড়া দেওয়ার পরেও আমি সেই পীড়া পেলে মানুষ খারাপ থাকে না। আমার কি মনে হয় বলতো, ভাগ্যিস এই কষ্টটা আমার হচ্ছে, ভাগ্যিস এই খারাপ লাগাটা আমার মধ্যে তৈরি হচ্ছে। এই লোকটা ওই কথাটা বললো, আমার খারাপ লাগাটা কিরম হলো, আমার খারাপ লাগাটা আসলো, আমার একটা ছোট্ট কোর সেলফ আছে, যেই সেলফটার উপর কাউকে ঢুকতে দিই না, তার চারপাশে তো একটা বলয় আছে, সেখানে আসে, সেই খারাপ লাগাটা ঘুরে বেড়ায় চারিদিকে, কিছুক্ষণ থাকে, তারপর আস্তে আস্তে নিজের মতো করে থেকে যায়। কারণ প্রত্যেকটা জিনিসই আমাদের মধ্যে থেকে যায়। যে মানুষগুলোকে হারিয়েছি কষ্ট দেয় না? দেয়, অবশ্যই দেয়। আচ্ছা, পার্ট অফ মাই লাইফ। যে কষ্টটা আমার সারা জীবন থেকে গেছে, আমি খুব ইম্পর্টেন্ট কিছু মানুষকে আমার জীবন থেকে হারিয়েছি। কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বেদনা, এগুলো না সব ইজ এ পার্ট অফ লাইফ, বাট এগুলো নিয়েও ভালো থাকা যায়। এগুলো তোমাকে তোমার মধ্যে থাকবে, বাট ইউ ক্যান স্টিল বি হ্যাপি। আমির খান যেরকম বলছিল, ওনাকে যখন বলা হয় যে এত পারফেকশনিস্ট উনি, তখন বলেছিল আমি দুঃখটা নিয়ে আমি খুব দুঃখটাকেও আমি খুব এনজয় করি। একদমই তাই। কারণ আমার যখন দুঃখ হয় আমি সেটাকে লুকাই না। আমি হয়তো 15 দিন কারোর সাথে কথা বলছি না, কিন্তু আমি সেটাকে কিন্তু উদযাপনও করছি। সেটাই আমাকে আমি হিসেবে তৈরি করেছি দিন দিন। একদম, এটাই পয়েন্ট। আর এই এনজয় করাটা কি, লোকে যে করেনি সে বুঝতে পারবে না। তাকে তার মনে হয় হ্যাঁ দুঃখ নিয়ে তাহলে আনন্দ হয় নাকি? দুঃখ আর আনন্দ দুটো অপোজিট। হ্যাঁ, তো দুঃখ নিয়ে এনজয় কি করে করবে একটা লোক? তাহলে কি দুঃখে থাকবে, না আনন্দে থাকবে? কোনটা? এটা একটা স্টেট অফ মাইন্ড, যেটা যতদিন না একজন এক্সপেরিয়েন্স করবে ততদিন বুঝতে পারবে না। এই ম্যাচুরিটিটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জীবনে। আমার জীবনে একটা কথা আছে যেটা বলা মনে হয় ইম্পর্টেন্ট, সেটা হলো তুমি রামি খেলা দেখেছো? জানো জাভেদ আখতার একটা কথা বলেছিল যে লাইফ রামির মতো। কিরকম? ইউ কাম উইথ এ সেট অফ কার্ড, রাইট, দেন সাম পিপল gives you some card, you choose some card, আর তুমি না সবসময় চেষ্টা করো কম্বিনেশনটা যাতে ঠিক থাকে। একদম, তুমি সবসময় সেটাই তো খেলাটা, সেটাই খেলা। কি দারুণ! and you tried, আর তার মধ্যে একটা কার্ড থাকে না, একটা দুটো কার্ড থাকে যেটা কোনোভাবেই ফিট হয় না কথা, তুমি ওটা রেখে দেবে, ওটা ফেলতে পারবে না, ওটা মনে হবে কেন জানি কাজে লাগবে। গড, ওয়াও, বিউটিফুল! এটা আমার এটা এত অসাধারণ, এটা অসাধারণ, দারুণ মানে মেটাফর। এটাই ওইটা দিয়ে বললাম এক্স্যাক্টলি, যে ওইটাই ব্যাপার, যে সব কার্ড আমরা ভালো ডেফিনিশন আমার মনে হবে না। দুর্দান্ত লাইফের ডেফিনিশন। খুবই মজা হচ্ছে, এবং তোমার সাথে সত্যি আড্ডা দিতে, মানে আমার সিলেকশনটা, আমার ইনভিটেশনটা মনে হচ্ছে খুব কাজে লেগেছে। আড্ডাই তো মারছি, আড্ডা হচ্ছে, এবং অন্য চন্দ্রিমার আরেকটা ফরম্যাট রয়েছে একটু খাওয়া দাওয়া, সেটা তোমাকে বলেছেন তুমি নিজেও খেতে খুব ভালোবাসো এবং রান্না করতে। আমরা একটু রান্না করে গিয়েও কথা বলি, তারপরে বাদ বাকি আমরা শেষ করব কফি খেতে খেতে, খাবার খেতে খেতে। একদম অপশন আছে। এটা তোমার রান্নাঘর? এটা আমার রান্নাঘর, এটা এগেইন আমার ওয়ার্ক স্টেশন, কারণ আমি রান্না করতে ততটাই ভালোবাসি যতটা কথা বলতে আর গান গাইতে। এই তিনটেই আমার কাজ অ্যাকচুয়ালি।
আর আমি এখানে 3 কোনা পরোটাটা কেন বানাই, বিকজ মায়েরা মনে আছে মায়েদের সময়কার আমরা যখন টিফিন নিতাম, হ্যাঁ 3 কোনা পরোটাই সবচেয়ে আমি মানে বাঙালিদের, হ্যাঁ। তারপর হঠাৎ করে দেখছি বাঙালিরা গোল পরোটা বানানো শুরু করলো, বুঝলাম না কেন। আমার একটু বাঙালি প্রেম বেশি আর কি, সেই জন্য হয়তো আমি বেশি ভালোবাসি 3 কোনা পরোটা। আমি কিন্তু রুটি, লুচি, পরোটা সব বানাতে পারি নিজে পুরোটা করে। ও লাভলি, তোমার সাথে আমার প্রচুর মিল পাচ্ছি আমি। এবং বিষয়টা হচ্ছে যে মানুষ, এটা কি তুমি আমাকে দিচ্ছ এতটা? বেশি হয়ে গেল অনেকটা। তাহলে তুমি বসো, আচ্ছা, আমরা বেশ। একটু কফি খাই, খাবারটা আমি নিয়ে আসছি, বাদ বাকি কথা ঠিক আছে, সেখানে বসে ঠিক হচ্ছে। আছে। হ্যাঁ। আরে বাপরে, ঝাঁপিতে পরোটা এসছে। ঝাঁপিতে পরোটা এসছে। বাহ, খুব সুন্দর। এটা তোমার ন্যাপকিন, থ্যাংক ইউ। এটা তোমার পরোটা। বেশ, এটা একটা অন্যরকম আইটেম, তুমি ট্রাই করো। ইটস ইওর স্পুন। দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। অবভিয়াসলি ট্রাই করব। তুমি আমি জানি না, অন্য চন্দ্রিমার সেকেন্ড সেগমেন্ট উইথ ফুড। যেটা এইমাত্র টেস্ট করে বুঝলাম দারুণ। দারুণ লাগছে তোমার। একদম। সেই আমাদের বাঙালি পরোটা, ত্রিকোণ পরোটা, সাথে একদম। তোমার এই মুরগি, যেটা আমরা অনেক ভাবে খাই, এটা একটু অন্যরকম করে বানিয়েছি, ওই আমসত্ত্ব আর কাসুন্দি দিয়ে একটা প্রিপারেশন। ওইটার একটু খুব ডিফারেন্ট একটা টেস্ট, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। পরোটা দিয়ে ট্রাই করো, আশা করি হ্যাঁ। তোমার খুব ভালো লাগবে। আমাদের যেটা মানে যেটা কথা, এত কথা সুন্দর আমরা বলছি, এত সুন্দর আড্ডা হচ্ছে, সেটা আমার মনে হচ্ছে থামানোই যাচ্ছে না বিষয়টা। হ্যাঁ, মানে অফ ক্যামেরাও আড্ডা হচ্ছে অনেক। এত আড্ডা হচ্ছে, and I'm so happy to get you in my show. কেন বলো তো, সেটা তুমি বলে নয়, মানুষটা তুমি বলে। মানুষ তুমিটা খুব জরুরি, অরুণাভ খাসনবীর থেকেও বেশি জরুরি। সেই মানুষ তুমিটাকে আমি খুঁজে পাচ্ছি বলে আমার আর বেশি আনন্দ হচ্ছে। আমরা এখন খুব হয় না যে মনের যত্ন নিতে হয়, মন নিয়ে আমরা খুব ব্যতিব্যস্ত। এই মনের যত্ন নেওয়াটা তোমার কি মনে হয়, যে সত্যি মনের যত্ন নিতে হয়, কিভাবে করা যায় ব্যাপারটা? দেখো, আমরা এখন তো পেটের যত্ন নিই, শরীরের যত্ন নিই, কিভাবে নিই? ভালো খাবার খেয়ে, হেলদি খাবার খেয়ে। মনের যত্নটা হলো তোমার আশেপাশে থ্যাংক ইউ। বাবা, তোমার আশেপাশে না প্রচুর নেগেটিভিটি আছে। নেগেটিভিটিতে জানো কি হয়েছে, ও জানো বলবে, শুনবে। গসিপ করা খারাপ জিনিস না, ভালো জিনিস, হেলদি জিনিস। কিন্তু ওটা যদি তোমার মনে কোনো নেগেটিভ থটের জন্ম দেয়, তাহলে সেটা খুব একটা ভালো না। জেলাসি বা পরশ্রী কাতরতা, অন্যের ভালো হলে তোমার মন খারাপ হয়ে যাচ্ছে। মন খারাপ হয়ে যাচ্ছে লোকের। এটা খুব হচ্ছে আজকাল। এটা সবার হয়। কেন হয় এটা আমি বুঝতে পারি। কারণটা হলো তাদের মনে হয় তাদের সেটা পাওয়া উচিত কথা ছিল, সে না পেয়ে অন্য লোক পেয়ে গেল, হুইচ ইজ ভেরি রং। আজকে আমাকে একবার জিজ্ঞেস করেছিল, তোমার জেলাস ফিল হয় না যারা সাকসেসফুল ডিরেক্টর তাদেরকে দেখে? আমি বললাম যে কত বড় বোকা হলে আমি জেলাস হব। কারণ হলো তার জীবনে তার একটা যাপন আছে, তার একটা পৃথিবীর যে কোনো মানুষ, ধরো বিখ্যাত মানুষ, ধরো কৌশিক গাঙ্গুলি হোক, শ্রীজিৎ মুখার্জি হোক, তারা যেটা পেয়েছে না, তাদের গুণে পেয়েছে। আর আমি যদি না পেয়ে থাকি তাহলে সেটা আমার দোষে। ঠিক, একদম ঠিক কথা। সো বিং রেসপন্সিবল ফর হোয়াট এভার ইউ গট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওর জন্য হলো না, এটা খুব খুব বিচ্ছিরি একটা এলিগেশনস, এবং আমার মনে হয় খুব সুস্থ স্বাভাবিক চিন্তাধারা নয় সেটা। কিন্তু এখন একদমই। এখন হচ্ছে এটা। হ্যাঁ। এবং তুমি যে মনের যত্নের কথা বললে, এবার মনের যত্ন কিভাবে নেওয়া যায়? ভালো বই পড়ে, ভালো সিনেমা দেখে, ভালো গান শুনে। গান তো মানে মনের, আমি তো বলি ফুড ফর সোল। একদম। গান মানে মিউজিক ওভারঅল, গান বলবো না, মিউজিক ওভারঅল এমন একটা জিনিস, যে জিনিসটা
ভাবা যায় না আর কি। তুমি প্রকৃতি, মনের যত্ন নিতে গেলে তোমার প্রকৃতির কাছে যেতেই হবে। ঠিক, সেই প্রকৃতি যে কোনো ভাবে আসতে পারে। তোমার বাড়িতে একটা গাছও হতে পারে, তুমি কোথাও বেরোতেও পারো। অনেকে বলে না যেতে পারি না, এই না সে না। আমি বলি প্রকৃতি তো তোমার বাড়ির আশেপাশে আছে, তুমি তো প্রকৃতির পার্টেই আছো। হ্যাঁ একদম। বাড়ির জানলা দিয়ে অনেকক্ষণ ধরে বৃষ্টি দেখেছো? কবে দেখেছো একটা মানুষ তারা কি দেখতে পারে সময় নেই? আরে সময় আছে তোমার কাছে। সময় নেই, এটা তো লেম এক্সকিউজ। হ্যাঁ সময় আছে, সবার কাছে সময় আছে, প্রাইম মিনিস্টারের কাছেও সময় আছে। একদমই তাই। হ্যাঁ সময় ডিপেন্ড করে তুমি কাকে সময় দিচ্ছ, কিভাবে সময় দিচ্ছ। হ্যাঁ এবং আরেকটা জিনিসও আছে, সেটা হলো অনেকে ধরো আরেকটা জিনিস থেকে তারা খুব কষ্টে থাকে, অনেক সময় দুঃখ পায়। সেটা হলো ধরো এক্সপেকটেশন। হ্যাঁ কিরকম এক্সপেকটেশন? ধরো সিম্পল জিনিসে একটা মানুষকে সে মেসেজ করলো, সে তার রিপ্লাই এক্সপেক্ট করলো, রিপ্লাই করলো না, তো তার মন খারাপ হয়ে গেল। পয়েন্টটা হলো আমি আমার জীবনে এক্সপেকটেশন সরিয়ে দিই, কারোই সরিয়ে দেওয়া উচিত না। কারণ এক্সপেক্ট না করলে আমরা কিভাবে বেঁচে থাকবো? আশা তো, আশাই তো আশায় বাঁচে চাষা, আশায় বাঁচে চাষা, আশায় বাঁচে সবাই অ্যাকচুয়ালি, চাষা শুধু না। কিন্তু আমি বলছি ধরো আমি এক্সপেক্ট করবো, কিন্তু এক্সপেক্টের সঙ্গে আরেকটা শব্দ খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অ্যাকসেপ্ট। যে আমি এক্সপেক্ট করলাম, এটা আমার সঙ্গে ঘটলো না, অ্যান্ড আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট যেটা ঘটলো না আমার সঙ্গে। এইটা যদি করা যায় তাহলে এক্সপেকটেশনও থাকবে, খারাপ লাগাটাও থাকবে, আবার তার সঙ্গে একটা অ্যাকসেপ্টেন্সের জায়গাও তৈরি হবে, যাতে কোথাও কোনো মানে মন খারাপ, খুব খারাপ আর ভালো লাগছে না, জানো না তো সে পরশু ছেলেটাকে এত ভালো লাগলো, মেসেজ করলাম রিপ্লাই দিল না, কি দুঃখ বাবা। এই দুঃখটা নিয়ে তো বসে থাকে অনেক মানুষ। একটা যে ডিরেক্টর, সে প্রডিউসারকে মেসেজ করেছে, প্রডিউসারকে মেসেজ করলাম, সে তো রিপ্লাই দিল না। এদের দ্বারা কিছু হবে না, মানে তারা বলবে ও আমাকে বুঝলো না, এরকম একটা ব্যাপার। আমি এটা এক সময় জানো আমারও মনে হতো যে আমাকে না লোকজন বুঝতে পারছে না, আমি আসলে পৃথিবী মানে বদলানোর মতো সিনেমা বানাতে পারি, কিন্তু কেউ আমাকে বুঝতে পারছে না। ওই সময় সবচেয়ে বেশি বোকামো ছিল এটা আমার, অবভিয়াসলি, কারণ সেই সময় ইয়াং, একদম জানি না বুঝি না। তোমার এই বারবার তুমি নিজেকে নিজে যে মানে রিয়েলাইজ করেছো এই বিষয়টা যে জানাচ্ছে, এটা আমার খুব আনন্দ হচ্ছে। এবং আমার মনে হয় প্রত্যেকেরই এগুলো থেকে শেখা উচিত যে মানুষ কিভাবে ব্যালেন্স করবে জীবনটাকে। এবং যত আমরা ম্যাচিউরড হচ্ছি, যত বয়স বাড়ছে, তত আমরা ব্যালেন্সিং শিটটা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। এই চেষ্টাটাই কিন্তু যাপন, এই চেষ্টাটাই হচ্ছে লাইফ। আমার মনে হয় প্রত্যেক দিনই আমরা ব্যালেন্সটাকে মেলানোর একটা চেষ্টা করে যাচ্ছি। এই জিনিসটা খুব ইন্সপায়ারিং। আর এই যে তুমি ইন্ডাস্ট্রির কথা বলছো, এই যে তুমি ছবি বানাও, তুমি গল্প লেখো, তুমি নিজে এত লেখাপড়া করো, তারপরে বিভিন্ন রকম তোমার সত্তা রয়েছে, মাল্টিটাস্কিং বলতে আমরা যেটা বুঝি। এবং তার সাথে সাথে একটা কথা রয়েছে যে মাল্টিটাস্কিং ইজ ভেরি হেল্পফুল ইফ ইট ইজ টেকেন কেয়ার ভেরি নাইসলি, অ্যান্ড ইফ ইট ইজ নট দেন ইট রুইনস। এটা একটা কথাতে আছে। তো তোমার মনে হয় যে মাল্টিটাস্কিং, যেমন আমিও অনেক রকম কাজ করতে পছন্দ করি, কিন্তু সবগুলোই যে খুব প্রফেশনাল ওয়েতে হয় সেটা আমি জানি না, আমি বলতে পারবো না। যারা আমাকে চেনেন জানেন হয়তো তারা বলতে পারবে। এবং তোমার ক্ষেত্রেও তাই, তুমি যে এত কাজ করো, তোমার কি মনে হয় যে সবগুলো তুমি খুব ইজিলি ব্যালেন্স করতে পারো, বা ইজিলি তোমার মনে হয় যে সবগুলোতেই তুমি খুব পারদর্শী, বা তোমার কি মনে হয় যে এইটাতে আমি বেস্ট বা এটাতে আমি কম, এরকম আর কি একটা ব্যাপার? আমি একজন অত্যন্ত বাজে মাল্টিটাস্কার। আর আমি মাল্টিটাস্কিং বলে কথাটা বিশ্বাস করি। আমি মাল্টিটাস্ক করি না। আচ্ছা। আমি এক একটা সময় এক একটা কাজ করি, আর আমি শুধু সেটাই করি। আচ্ছা। অন্য কাজ করি না। আমি যখন তোমার এখানে আছি, আই এম কমপ্লিটলি ইনটু দিস। আমি মাঝখানে শুধু একটা মেল পড়লাম, বাট ওটা পড়ে না, ওটা আমার মাথায় নেই। ভেরি নাইস। ওটা ওইটুকু সময় পড়েছে। সো আই ডোন্ট মাল্টিটাস্ক। আর আমার মনে হয় পৃথিবীর কেউ মাল্টিটাস্ক করতে পারে না, করলে সে সব দিকে ঠিক করতে পারে না। যখন আমি একটা পডকাস্টে আছি, তখন আমি যদি ভাবি আমার ফিল্মের স্ক্রিপ্ট সম্পর্কে, আমি যখন আমার একজনকে শুনছি, মানে এটা তো আমার নিজের প্রতি ডিসঅনেস্টি। যে মানুষটা আমার উল্টো দিকে বসে আমাকে কথা বলছে, তাকে শোনা আমার দায়িত্ব। তাকে, সে যখন আমার সঙ্গে কথা বলছে, আই নিড টু বি প্রেজেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট। এই মুহূর্তে তুমি আমার কথা শুনতে চাইছো, তুমি আমার সঙ্গে কথা বলছো, আড্ডা মারছি আমরা, আই নিড টু বি প্রেজেন্ট ইন দিস মোমেন্ট। তো আমার কাছে প্রত্যেকটা পয়েন্টে এভরি টাস্ক ইজ এ টাস্ক। There is no multitask. There is no multitask. না, মাল্টিটাস্ক বলতে আমি বলতে চাইছি যে তোমার বিভিন্ন রকম সত্তা
প্রত্যেকটা সপ্তাহে রান্না যখন করি মন দিয়ে রান্না করি, রান্নাটাই করো, সেটাই বলছি। না সেইটাই আমি বলছি যে তার মানে তোমার অনেকগুলো দিক আছে, মানুষের অনেকগুলো দিক থাকে, এবার সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। কিন্তু আমার মনে হয় মাল্টিটাস্কিং ব্যাপারটা একটুখানি ডিফিকাল্ট। মানে মাল্টিটাস্কিং কি বলতো, মাল্টিটাস্কিং হলো এটা, আমি রান্না করার সময় ধরো আমি একটা এন্ড রেজাল্ট ভাবি যে আমার রান্নাঘরটা ফাইনাল সব রান্না হয়ে যাওয়ার পর কি দেখতে হবে। এখানে একটা লাউ ঘন্ট এরকম ভাবে একটা কাচের বাটিতে রাখা থাকবে, এখানে একটা ছোট্ট ডালের বাটি থাকবে, মাছের মাথাটা অল্প একটু দেখা যাবে, মাছের মাথা দিয়ে বানাবো। এই পুরো এন্ড রেজাল্ট আমি দেখতে পাই। এই এন্ড রেজাল্টটা দেখতে পেয়ে আমি ধরো কি ভাবে এবার এই প্রসেসটা ভাঙবো, সেটা হলো প্রথমে লাউ কাটাটা ইম্পর্টেন্ট। তো লাউ কাটতে কাটতে আমি কি করতে পারি, ডালটা সিদ্ধ করতে পারি। তো আমি এবং তোমার যদি কোনো মশলা কিছু ধরো মুগ ডাল দিয়ে লাউ বানাবো, তো মুগ ডালটা খোলায় ভাজা করতে, এইগুলো আমি করতে পারি ইন দ্য টাইম অফ রান্না। দ্যাট ইজ ইনক্লুডেড, এভরিথিং ইজ ইনক্লুডেড ইন ইওর কুকিং, রাইট। কিন্তু শুধু কুকিং বুঝতে পেরেছি। তখন আমি এটা ভাবছি না কিন্তু যে আমার ওই লেখাটা কি হবে। আমি জানি যে ওটা আমার মাথায় তো আছেই, ওটা তো মানে কোথাও একটা লেয়ারে তো আছেই, সেটাকে তো আলাদা করে তখন আমাকে ভাবতে হবে না, বা ওটা আমাকে ডিস্টার্ব করবে যদি আমি ভাবা শুরু করি বেশি। হ্যাঁ, আমি সেটা আমারও মনে হয়। কারণ হচ্ছে যে যখন তুমি মিউজিক করো বা তুমি যখন ডিরেকশন দাও বা যখন তুমি স্টেজ পারফরমেন্স করি আমি তখন যদি আমি অন্য কথা ভাবি তাহলে তো আমি কনসেন্ট্রেট করতেই পারবো না। আমি রেয়াজ করি তখন যদি আমি অন্য নানা রকম কথা বলি, যদিও আমাদের সাবকনশিয়াস মাইন্ড চলতে থাকে, কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে কনসেন্ট্রেশনের। আজকাল তো আমার মনে হচ্ছে যে কনসেন্ট্রেশন মানুষের খুব লেভেলটা কমে গেছে, এবং এই যে কমেছে এই যে ভালো জিনিস বানানো, তুমি একটা ভালো দিক দেখছো সোসাইটির, সমাজ তো অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এই যে তুমি কলকাতায় এসছো, কলকাতায় বলে আর কি পশ্চিমবঙ্গ হিসেবে যদি মানুষ ধরে তো তিনটে জিনিস, একটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার, আর একটা হচ্ছে পলিটিক্স, আর একটা হচ্ছে মানুষের সাথে মানুষের ইন্টারাকশন। এই যে পুরো বিষয়গুলো, এই যে পলিটিক্স, একটা বাচ্চা থেকে শুরু করে একটা মানে 80 বছরের বৃদ্ধ অবধি প্রচন্ড কনসিয়াস অ্যাবাউট পলিটিক্যাল আর কি থটস। এটা আমি ওই পশ্চিমবঙ্গে এসে দেখেছি, এবং শুধু আমি না, সবাই সেটা বলেও। তো এই যে আমরা এত পরিবর্তন হয়ে গেল চোখের সামনে, তুমি তো অনেক বছর ধরে এসছো এখানে, তুমি যেটা বললে 2009-10 থেকে যদি আজকে 26 অব্দি ধরি, তো এই পরিবর্তন, পলিটিক্যাল পরিবর্তন তো বটেই, আমি বলছি যে মানুষও তো অনেক পরিবর্তন হয়ে গেছে, সমাজটাও পরিবর্তন হয়ে গেছে। তো এটা খারাপ দিকগুলো কেমন, মানে কি তোমার সব থেকে কষ্ট হয়, খারাপ লাগে, অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়? খারাপ লাগে মানুষের অ্যাগ্রেশন দেখে। মানুষ খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, মানুষ খুব হিংস্র হয়ে গেছে, এটা খারাপ লাগে, সত্যি খারাপ লাগে। এবং সোশ্যাল মিডিয়া আসার পরে এটা হয়েছে তা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়া আসার আগে থেকেই মানুষের মধ্যে হিংস্রতাটা ভেতরে ছিল। আমাদের মধ্যে একটা বেসিক ইনস্টিংক্টের মধ্যে হিংস্রতা একটা আছে, একদম। তো আমরা যেটা করার চেষ্টা করি, আমরা নিজেদেরকে যাতে ওই জিনিসটা না হয়, ওটা আসলে আমাদেরকে খুব একটা মানে ভালো অভিজ্ঞতা দেয় না। আমাদের ভেতরে আমাদের খারাপ লাগে। যে মানুষটা একটা কমেন্টে একজনকে খুব খারাপ একটা কথা লিখলো, he or she is not feeling good at that moment. তাদের ভালো লাগছে না, কিন্তু ওটা লেখার পরে তাদের মাথায় চলছে এটা আমি লিখলাম, এবং সেটা অনেকক্ষণ ধরে বিভিন্ন রকম থট তৈরি করে। আরেকটা জিনিস তৈরি হচ্ছে, সেটা হলো মানুষ না নিজেকে খুব জাস্টিফাই করার চেষ্টা করে আজকের দিনে আরো বেশি। কেন? কারণ হলো মানুষের ভাবার সময় কমে গেছে, মানুষ ভাবছে না, সবসময় তো স্ক্রল করছে। একদম। মানুষ যে ভাবছে না, তাতে যেটা হচ্ছে সেটা হলো মানুষের কাছে যেহেতু ভাবার সময় নেই, তো মানুষের কাছে না কে ঠিক কে ভুল বিচার করার ক্ষমতা, টাইম চলে গেছে। তাতে কি হয়েছে, টুক করে একটা ডিসিশন নিন। সবাই বলছে ও খারাপ, তাহলে ও খারাপ, সবাই বলছে ও ভালো, তাহলে ও ভালো। দেখবে তুমি একজনকে খারাপ বললে সবাই মিলে খারাপ বলা শুরু করে দেয়। এটা নিয়ম, মানে খাপ পঞ্চায়েত। কেউ জেনেও বলে, কেউ না জেনে বলে, বেশিরভাগ লোক না জেনেই বলে। এক্স্যাক্টলি। এবার বিচার না করে বলে, এইটা আমার মনে হচ্ছে যে এটা সমাজের খুব বাজে দিক। তুমি মানে পলিটিক্সে বিশ্বাস করো না? অ্যাপলিটিক্যাল আমি খুবই পলিটিক্যাল। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর অ্যাপলিটিক্যাল বলে কোনো কিছু হয় না। আর আমি খুবই পলিটিক্যাল, মানে পলিটিক্যাল বলতে আমার পলিটিক্যাল ভিউ রাখতে আমার কোনো অসুবিধা হয় না। এবং আমার তো জীবনে কোনোদিন হয়তো আমার না পলিটিক্স ব্যাপারটা খুব ভালো লাগে।
এরকম না যে সবাই বলছে খুব খারাপ এই সেই হবে, আমার ভালোই লাগে। আমার মনে হয় যে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, মানে ভাবার জন্য খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। বলেই তো যে খুব ব্রেন ইয়ে হয় আর কি, স্টর্ম হয়। পলিটিক্স এমন একটা জীবনে কোনোদিন পলিটিক্সে আসারও ইচ্ছা আছে আমার। হ্যাঁ, লাভলি। তোমাকে দেখে সবাই এমনি এমনি ভোট দিয়ে দেবে, বলবে এত সুন্দর মানুষ, আমি এমনি ভোট দিয়ে দেবো। থ্যাংক ইউ ব্লাশ করছি না তো? তো না, কিন্তু আমার সত্যি ইচ্ছা আছে পলিটিক্সে আসার, কারণ আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে মানুষ আমার কথা শুনছে বা শোনে, কিছু কথা আমি যখন আমার সত্যি খুব ভালো লাগছে। দেখো, আলটিমেটলি রাজা পাল্টায় কিন্তু জিনিস একই থাকে, জাস্ট গদিটা তো একই না। ভালোবাসা প্রত্যেকটা লোকেরই জীবনে থাকে, তোমারও রয়েছে, আমাদের সকলের রয়েছে। ছোটবেলা থেকে যদি তুমি দেখো, তোমার কি মনে হচ্ছে যে তোমার প্রেমের ডাইমেনশন, প্রেমের ডেফিনেশন ছোটবেলায় কেমন ছিল? তারপরে তোমার কলেজ লাইফের প্রেম, তারপরে এখন কন্ট্রোভার্সিয়াল প্রেম, ব্রেকআপস, যে এত বেশি ব্রেকআপ হচ্ছে এখন, তোমার মনে হয় যে প্রেম ব্যাপারটা রয়েছে, ভালোবাসাকে মানে সত্যি থাকে নাকি এটা মানে মিথ? বাবা, এটা নিয়ে আলাদা একটা এপিসোড হতে পারে। শোনো, জীবনে আমি প্রেমিক মানুষ হিসেবেই জন্মেছি। প্রেম জীবনে বহুবার এসেছে এবং প্রত্যেকবার প্রেম যেটা করেছে, প্রেম আমাকে শিখিয়েছে। আচ্ছা, ভালোবাসা আমাকে শিখিয়েছে কষ্ট, দুঃখ, অভিমান, যন্ত্রণা, ভালো লাগা, ভালো থাকা, অনেক কিছু, সবকিছুই আছে। আমি কিন্তু সব রকম যে ওয়ে অফ লাভ, মানে আমি বলছি তোমাকে, কোনো লাভ হয় খুবই প্লেটোনিক লেভেলে প্রেম, কোনো প্রেম হয় যে প্রেমটা জাস্ট আমি জানি শুধু আমার মধ্যে আছে, আর কেউ জানে, উল্টো দিকের মানুষটা তো জানেই না, আর কেউই জানে না, শুধু আমি জানি। এরকম প্রেমও আছে পৃথিবীতে। ছোটবেলা থেকে যখন বড় হয়েছি, আমার ছোটবেলায় আমার কুষ্টিতে একটা কথা লেখা ছিল, প্রদীপে ভিড় করা পতঙ্গের মতো রমণীর ভিড় হবে নাকি আমার চারিদিকে। তারপর তারতে কি হচ্ছে জীবনে, আমার জীবনে there is no dearth of প্রেম, নট অনলি দ্যাট, বন্ধুত্ব থেকে শুরু করে আমার জীবনে যা যা ভালো হয়েছে সবটা মেয়েরাই করেছে। আচ্ছা, আমার যত বন্ধু, আমার ভালো থাকার সাথী, আমার খারাপ সময়ের সাথী, আমার অবভিয়াসলি ছেলে বন্ধুরাও আছে, বাট মেয়েরা অনেক বেশি প্রপোর্শন। আমাকে এমন এমন জায়গা থেকে, মানে এমন সময় তারা বের করে এনেছে যেটা ভাবাই যায় না। তাই নাকি? বাহ, খুব ভালো, লাকি। তার মানে হ্যাঁ, আমি এদিক দিয়ে খুবই লাকি। আর আমি মানে মেয়েদের সঙ্গে মাচ মোর কমফোর্টেবল। আমার যেহেতু আমার বড় হওয়াটা আমার কাজিনদের মধ্যে হয়েছে, পিসি, মাসি, এদের মধ্যে হয়েছে, আমার কোনোদিনই না ওইটা হয়নি। ফিমেল ইন্টারাকশন জীবনে খুব কম ছিল না কখনোই। তো এটা হয়নি প্রথমবার মেয়ে দেখে ও আচ্ছা এটা মেয়ে বলে প্রজাতি আছে, এটা হয়নি। এটা ছেলেদের হয় জেনারেলি, যে ছেলেরা আজকের দিনে হয় না, আগের দিনে এটাই হতো, যে আচ্ছা এই প্রজাতিটাকে মেয়ে বলে, এটা বলে গার্লস স্কুলের সামনে সমস্ত ছেলেই একটা পয়েন্টে যেত। একদম, সেটা তো খুবই নরমাল একটা বিষয়। কিন্তু প্রেম প্রচুর এসছে জীবনে। আর প্রেমটা, হ্যাঁ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রেম তো বদলেছে মানে ম্যাচুরিটি যেরকম বেড়েছে জীবনে, তো অবভিয়াসলি একটা মানুষের যদি ম্যাচুরিটি বাড়ে, সেটা প্রত্যেকটা জিনিসে রিফ্লেক্ট। তোমার কি মনে হয় যে খুব এক্সপ্রেসিভ হওয়া উচিত প্রেমে? খুব সব প্রেম, আমার পার্সোনালি বিশ্বাস হলো সমস্ত ভালো লাগা, সমস্ত ভালোবাসা জানানো উচিত অন্যদিকের মানুষটাকে, সে ডিজার্ভ করে জানা। আর হ্যাঁ, মিথ্যে কথা বলা উচিত না, মিথ্যে জানানো উচিত না, বাট ইফ ইউ আর ফিলিং দ্যাট, তুমি সেটা জানো, সেটা অবশ্যই এক্সপ্রেস করা উচিত। এটা খুবই ইম্পর্টেন্ট মনে হয়। তো তোমার তো এই সময় দাঁড়িয়ে খুবই দুঃখ পাওয়ার কথা যে সমাজে এরকম আমরা রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা, বিয়ে মানে জুড়ছে কম, ভাঙছে বেশি দেখছি। আমার প্রত্যেকটা লেন্সের না একটা পজিটিভ দিক আছে, বলছি। একটা সময় মহাভারত যদি আমরা দেখি, মহাভারতে সেক্সুয়াল লিবারেশন ওয়াজ প্রাইম অফ ইট। মানে আমি তোমার একটা গল্প বলি, ভীম আর হিড়িম্বা
ভীমকে গিয়ে দেখেছে, ভীমকে দেখে বলেছে বাহ এই ছেলেটা খুব ভালো এবং আমি এর সঙ্গে সম্ভোগ করতে চাই, অনলি নাথিং এলস। ভীমকে গিয়ে বলে, ভীম বলে না আমি করবো না, আমার মা ভাই বোনরা এখানে, ভাইরা এখানে আছে, মা আছে। তো হিড়িম্বা গিয়ে কি বলে মাকে, আপনি তো একজন নারী, আপনি জানেন না যে ওর এটা করা উচিত এই মুহূর্তে, একজন নারীর যে আপনি অ্যাজ এ নারী এটা জানেন যে ও ডিনাই করে ভুল করছে। কুন্তি বলে হ্যাঁ, এবং ভীমকে বলে ইউ ডু ইট। পয়েন্টটা হলো এইটা যদি ওয়াজ দ্য আইডিয়া অফ আস এট দ্যাট পয়েন্ট, তাহলে এই মুহূর্তকে আমি কি করে বলি যে সবকিছু ভুল হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে অনেকে বলে মেয়েরা তো এখন খুব মানে ওপেন অ্যাবাউট দেয়ার সেক্সুয়াল লাইফ। আরে ওয়াই দে শুড নট বি? কেন হবে না? কারণ একটা সময় তো ইতিহাস এটাই বলে, আচ্ছা ছেলেরা গিয়ে সেক্সুয়াল লাইফ নিয়ে সবার সঙ্গে গিয়ে আড্ডা মারতে পারে, যা খুশি তাই বলতে পারবে, মেয়েরা পারবে না। কেন পারবে না? আমার মনে হয় এইটা একটা ট্রানজিশন পিরিয়ড অফ লিবারেশন। আমি এইভাবে দেখি ট্রানজিশন পিরিয়ড, যে আমি এর সঙ্গে থাকবো, যদি আমার না পোষায় আমি থাকবো না। আগে কি হতো? কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ। আজকের দিনে কম্প্রোমাইজ তো কমে গেছে। আমাদের প্যারেন্টসদেরও দেখি অনেক ক্ষেত্রেই আমরা ভাবি যে হয়তো এখন দাঁড়িয়ে মনে হয় যে এটা কম্প্রোমাইজই ছিল। একদম ছিল। আমার বাবা মাকে এখনো জিজ্ঞেস করলে বোধহয় তারা বলবে যে এই জায়গায় আমার চলে যেতে ইচ্ছা করেছিল, যাইনি। ঠিক ঠিক বলবেই। আজকে যদি এই পাওয়ারটা থাকে একজনের কাছে, তাতে অসুবিধাটা কোথায়? প্রেম ভেঙে যাচ্ছে, আরে প্রেম ভাঙলো তো আবার একটা নতুন প্রেম হবে না। প্রেম ভাঙা ভালো, নতুন প্রেম ডেফিনেটলি আসে। আর প্রেম ভাঙলে কি হয় জানো, যে দুঃখটা হয় সে দুঃখটা অনেক কিছু শেখায়, অনেক কিছু শেখায়। ভালো গান তৈরি হয়, ভালো লেখা বেরোয়। প্রেমে ধাক্কা খাওয়া খুব ইম্পর্টেন্ট। আমি একটা ছবি লিখেছি প্রেমে ধাক্কা খেয়ে, এবং সেটা খুব শিগগিরই বানাতে চলেছি। ঠিক ঠিক। এই যে তুমি এত মানুষের সাথে ইন্টারেক্ট করা, এত সেলিব্রিটিসদের সাথে ওঠা বসা, বা তোমার পডকাস্টের থ্রু দিয়ে বলো, বা তোমার এমনিও যাদের সাথে প্রচুর কানেকশন রয়েছে, তো সেদিনই যেমন উজ্জয়িনী এসেছিল, ওর সাথে খুব আড্ডা হলো একটা দারুণ। তো ওর সেম আর কি, মানে যেটা বলছিল যে যখন দুঃখের সময় আর কি, তখন যখন ওকে আনন্দের গান দেওয়া হয়, আর যখন ওর আনন্দের সময় ওকে আনন্দের গান দেওয়া হয়, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। ওই থ্রোয়িংটাতে আনন্দের গানের সময় যখন ও মেন্টালিও খুব আনন্দে আছে, তখন ওর থ্রোয়িংটা কিন্তু একদমই আলাদা হয়ে গেল। আবার দুঃখের সময় ও কিন্তু এটা কম্প্রোমাইজ করেই করছে গানটা, দুঃখ ভেতরে, কিন্তু দেখাচ্ছে যে প্রচুর আনন্দে আমি গানটা গাইছি। তখন কিন্তু আবার বললো যে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মানুষের স্টেট অফ মাইন্ডটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কখন কি করব। তার মানে যে দুঃখ পাবে না তা তো হতে পারে না। উজ্জয়িনী কি ভালো। আমরা সাকসেসের খুব সাথে থাকি, আর আমরা এই জার্নিটার সাথে একদমই থাকি না। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পেছনে কিন্তু দৌড়াই, যে এই লোকটা এলে পরে আমার পডকাস্ট এই হবে, এই মানুষটার সাথে আমি ইন্টারেক্ট করলে আমার ছবিটাই হবে, বা একে আমি বললে আমার গানটা এরকম হবে। এই যে ব্যাপারগুলো আমরা যে সাকসেসফুল মানুষের পেছনে খুব থাকি, যেমন অরিজিৎ সিং এমন একটা লাইফ লিড করছে, এটা খুবই নর্মাল ডাউন টু আর্থ বলে আমরা যে এত গাল ভরা ভরা কথা বলি, মানে ডু ইউ থিঙ্ক যে অরিজিৎ সিং ইজ অ্যাজ অ্যাভেলেবল অ্যাজ হি শোজ? না এইটা নয় হয়তো, কিন্তু অরিজিৎ হ্যাজ চোজেন টু স্টে ইন এট সাম প্লেস। এবার এটাকে নিয়ে না বেশি লোকে বাড়াবাড়ি করছে। ও হি ইজ নট ডুইং এনিথিং এক্সট্রাঅর্ডিনারি। এবার পয়েন্টটা কি বলতো, এক্সট্রাঅর্ডিনারি কেন লাগছে? বাকিরা এটা করে না বলে, বাকি করে না, আর বাকিরা অরিজিৎ সিং নয় বলে। একদম, বাকিরা অরিজিৎ সিং নয় বলে চাইছি। হ্যাঁ, ধরো সেম লাইফটা আমিও লিড করছি, আমিও গরিবদের সাথে রয়েছি, আমিও একটা, এটা তো ইজ ভেরি নরমাল। মানুষের পার্সপেক্টিভে এটা থাকবেই, যে একটা মানুষকে দেখো। আরেকটাও ব্যাপার যেটাও বুঝতে হবে, সেটা হলো বিখ্যাত মানুষ কখন হয়, যখন অনেক লোক তাকে ভালোবাসে, তাহলে তার মধ্যে কিছু যোগ্যতা আছে। হ্যাঁ, অফকোর্স, না হলে বিখ্যাত হতে পারে না। বিখ্যাত মানুষের পেছনেই তো মানুষ আসবে। একদম। এবং মানুষ যখন ভালোবাসে, মানুষ যেমন ভালোবাসে তেমন খারাপ বাসাটাও দিয়ে দেয়, মানে যখন হয় না সামনে দেখি আর কি। মানে এখন তো আরো বেশি দেখছি যে 1 মিনিটের মধ্যে মানুষ খারাপ করে দিচ্ছে। একদম। আমি বলছি যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে আরো বেশি হচ্ছে, যখন তখন যাকে তাকে মানুষ এইখানে তুলছে, এখানে নামাচ্ছে। একদম। তোমার ক্ষেত্রে এটা হয়েছে? আমার ক্ষেত্রে এটা হয়নি এখনো অবধি, থ্যাঙ্ক গড। আমাকে গালাগালি করে লোকে, তাই, কিন্তু আমি তোমার কন্টেন্ট নিয়ে গালাগালি করে বলে মনে হয় না।
এই লোকটা বেশি কথা বলে, বেশি পাকা, এসব বলে। হ্যাঁ? ওকে। আর আমি প্রত্যেকটা কমেন্টে আমি শুধু একটা জিনিস রিয়েলাইজ করি, ইয়েস আই এম এ হিউম্যান। আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের ভালো লাগার কারণ হতে পারি, হতে পারবো না, ঠিক। আমি আইসক্রিম বিক্রি করি না, দারুণ। সবাই আমাকে ভালো লাগবে না সবার। আর এটা যদি আমাকে সবার ভালো লাগে, তার মানে এটা বুঝতে হবে যে আমার মধ্যে কিছু ফ্ল আছে। একদম, আই এম নট বিং অনেস্ট। এটা খুব বেশি দামি কথা, কারণ অনেকে আবার আমার বন্ধু বান্ধব আমাকে সবাই ভালোবাসে। ভাই আমিও চিন্তা, আমাকে তো ভাই সবাই ভালোবাসে না, 2-4 জন হয়তো ভালোবাসতে পারে না। কি করে সবাই ভালোবাসবে আমাকে? আমি কে? আরেকটা জিনিস দেখবে যে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে there is people pleaser হয় কিছু মানুষ। আরে দিদি তোমার মতো এইটা এই যে লোকগুলো, তারা এটা বুঝতে পারে না যে তাকে যদি কেউ এটা বলে তাহলে সে কি হবে, তার কি হবে, সে বুঝতে পারবে তেল দিচ্ছে। আমাকে যদি কেউ এটা বলে, তারা তোমার মতো অনেকেই করার চেষ্টা করে, বলবে 1 মিনিট দাঁড়া, এই মুহূর্তে তোর আমার কাছ থেকে পাওয়ার কিচ্ছু নেই, ভবিষ্যতে আছে কিনা আমি জানি না, কিন্তু যদি কিছু পাওয়ার থাকে তোর এই কথাটার জন্য কোনোদিন পাবে, বিকজ আই নো ইউ আর নট বিং অনেস্ট। ঠিক। আমার ক্ষেত্রে যেমন কেউ যদি ওপিনিয়ন চায় আমার, আমি পরিষ্কার বলি, যেইটা বলার এক্স্যাক্টলি সেটাই বলি। আচ্ছা এইখানে না তোমার কিছু একটা আছে, এটা তাই? হ্যাঁ চলে আসে। ধরো যেটা বলার, যেটা আমার সত্যি সত্যি মনে হয় সেটাই বলি। একজনের সেটা কি তোমার মনে হয় যে আমরা বাইরের মানে আমাদের থট প্রসেসটা একটু ডিফারেন্ট দেন দ্য আদার পিপল? মানে এটার মধ্যে থট প্রসেসের কি আছে? মানে এটা আমরা অনেস্ট, মানে আমরা বাই ডিফল্ট আমরা বেশি অনেস্ট না। বাই ডিফল্ট আমি তো অনেস্ট, আমি তো বাই ডিফল্ট অনেস্ট ছিলাম না, আমি তো নিজে অনেস্ট ছিলাম, তোমায় বললাম না সেটা বলছি না। এই যে তুমি অনেস্ট যে ব্যাপারটা বলছো একটা মানুষকে, ধরো তুমি আমাকে দেখে বলো তোর না এই জিনিসগুলো ফলস আমার মনে হলো, এই জিনিসগুলো ভালো মনে হলো, এই যে তুমি ব্ল্যাটেন্টলি বলতে পারছো, এই যে অনেস্টিটা তোমার মধ্যে রয়েছে, এটা কি তোমার বাই ডিফল্টই রয়েছে নাকি তোমার? না, যেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমার হারানোর কিছু নেই, যেদিন থেকে বুঝতে পেরেছি আমার হারানোর কিছু নেই, সেদিন থেকে আমায় কিছু পেতে হবে না, আমার কোনো তাড়া নেই জীবনে, তখন তুমি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো। হ্যাঁ, আমাকে কাউকে তেল দিতে হবে না, আমায় কাউকে তেল দিয়ে, আর এটাও বুঝতে পেরেছি তেল দিয়ে হয় না, তেল দিয়ে না বেশি দিন কাজ, এটা একটু ক্যামেরাতে বলা উচিত বারবার। হ্যাঁ, মানে তেল দিয়ে না বেশি দিন টানা যায় না, কয়েকদিন যাবে, কয়েকদিন তুমি পেয়ে যাবে সবকিছু, কিন্তু যদি তোমাকে সারা জীবন থেকে যেতে হয় তাহলে তেল দিয়ে কিছু হয় না। তা ও তোমার তখন কি হবে, তখন অনেস্ট ওপিনিয়নটাই ম্যাটার করবে। এবার তুমি ভাবো খুব টেম্পোরারি ভাবে, তো খুব টেম্পোরারি ভাবে মানুষ, খুব টেম্পোরারি ভাবে। ধরো তুমি ভাবছো যে 1 বছর পরে আমার একটা গান বেরিয়ে গেল, একে একটু তেল দিয়ে তারপরে ঠিক আছে দেখা যাবে, তারপর দেখা যাবে। হ্যাঁ না, কিন্তু পয়েন্টটা হলো একটা জিনিস যেন মানুষ রিয়েলাইজ করে না হয়, যে আমরা তো কিছু ক্রিয়েট করি আর সেই ক্রিয়েশনটা থেকে যায়। মানে আজকের দিনে দাঁড়িয়ে ধরো আমি এই রিসেন্টলি একজনের সঙ্গে একটা এপিসোড করলাম, আমার মনে হয়েছে ওই কয়েকদিন পরে বিখ্যাত হবে। আচ্ছা, আমি ওকে কি বললাম, আমার মনে হচ্ছে তুই বিখ্যাত হবি, তোর সঙ্গে এই মুহূর্তে পডকাস্টটা করে রাখছি, বিকজ দিস ইজ এ ডকুমেন্টেশন অফ দ্যাট। ডকুমেন্টেশন আমারও করে রেখো তুমি, যদি আমি কোনোদিনও বিখ্যাত হই তাহলে তোমাকে আমি থ্যাঙ্কস জানাবো। না, কিন্তু আমার কি মনে হয় যে কেউ মানে যেটাই আমরা করি সেটা থেকে যাবে, সেটা ডকুমেন্ট হয়ে থেকে যাবে। তা আমি কেন এমন কিছু একটা করব যে আমার একটা কাজ, আমার যে প্রথম কাজটা, আমার মনে হয় বাংলা সিনেমার ইতিহাসে বানানো অন্যতম খারাপ ছবি ওটা, আমার কাজ ওটা, কিন্তু আমি নিজেই বলছি কেন বিকজ আই টুক এ চান্স, আই জাস্ট টুক এ চান্স। আর চান্সের না কিছু ওরকম বাই চান্স বলে কিছু হয় না। Intention was not right. I was not at all honest towards my craft. আমি এবার যেহেতু আমি নিজের জায়গাটা অত ছিল না, তাই জন্য কি হচ্ছে বাইরের প্রেসার আমাকে অনেক বেশি, এই ওইটা বলছে সেটাই, বাইরের ইনফ্লুয়েন্স চলে এসেছে কি হয়েছে, খুব খারাপ একটা জিনিস হয়েছে। and then I realized it and decided যে আমি ছবি করবো না। and then আমি 2010 থেকে 2018 অব্দি একটাও ছবি করিনি। আমি 18তে এসে করেছি তখন লোকে দেখতে পেয়েছে আমার আইডেন্টিটি। তখন বেশ কিছু ফেস্টিভ্যালে ঘুরে বেরিয়েছি, কিফে, যেখানে আমি ছোটবেলা থেকে ছবি দেখতে আসতাম, সেইখানে আমার ছবি যখন প্রথমবার দেখানো হয়, দ্যাট ওয়াজ অ্যান ইমোশনাল মোমেন্ট, ভেরি ইমোশনাল মোমেন্ট। আমি পুরুলিয়াতে ছিলাম, পুরুলিয়াতে আমার কাছে ফোন আসে, আপনার ছবিটা এরমভাবে সিলেক্ট হয়েছে। আমি খুবই খুশি হয়েছিলাম। রোমে সিলেক্ট হওয়াতে বোধহয় অত খুশি হয়নি যতটা কিফে সিলেক্ট হতে হয়েছে। অনেকগুলো জায়গায় ওই বিসর্গ গেছিল,
তখন আই রিয়েলাইজ যে ইয়েস, আমি এই গল্পটা বলতে চেয়েছি বলে লোকের কানেক্ট করছেন। যদি এই গল্পটা আমি অনেস্টলি তাই বলে কি বিশ্বকর্মা ফ্লড না, ফ্লড, বিশ্বকর্মার মধ্যেও ফ্ল আছে। লালাবাই বলে একটা ছবি বানিয়েছিলাম, কারণ তোমার আর্ট ফর্মের মধ্যে কথাতেই তো বলে যে হিউম্যান এরর, তোমার মধ্যে যদি ফ্লজ না থাকে তাহলে তো হবে না, তাহলে তো তোমার হবে তাহলে তো আমি হিউম্যানই না। হ্যাঁ, তাহলে তুমি হিউম্যানই না, কেউই না আমরা। ইনফ্যাক্ট এই যে আমরা বলি যে ভুল হচ্ছে, ভুল তো হবেই, ভুল হওয়াটাই তো হিউম্যানিটি। তোমার কি একদম সঠিক হবে? তাহলে তো সক্রেটিসও বলতেন যে আমার এই কথাটা ভুল, ভুল না একদম ঠিকঠাক। এটা হতেই পারে না। আর একটা হয়নি, আজ অব্দি হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর এত বছর বয়সে উনি যখন আঁকা আরম্ভ করলেন, তখন বলছি এই বুড়ো বয়সে আমি যেটা পাগলামিটা শুরু করলাম, আমি জানি এটা জঘন্যতম পাগলামি, কিন্তু ওনার আঁকাগুলোই আমার অসাধারণ লেগেছে। কি মানে অপূর্ব সুন্দর। আসলে কি হয় বলতো, একটা পয়েন্টে না আর্ট মার্জেস, মানে যে কোনো আর্ট ফর্ম একজন আর্টিস্টের জন্য, মানে আমি তোমার বলছি আইনস্টাইন কি আর্টিস্ট ছিল না? ঠিক। আর রবীন্দ্রনাথ আর আইনস্টাইনের যখন দেখা হয়েছে তখন তারা কি কথা বলেছে? ঠিক। কি নিয়ে কথা বলেছে? লাইফ নিয়ে, ফিলোসফি নিয়ে, লাইফের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। তখন রবীন্দ্রনাথের জন্য আঁকাটা আঁকার জন্য আঁকা নয়, না, ইট ওয়াজ জাস্ট টু এক্সপ্রেস হিজ মাইন্ড। আরেকটা জিনিস আমার খুব মজা লাগে, সেটা হচ্ছে উনি যখন লিখতেন ওই কেটে কেটে যে ব্যাপারগুলো করতেন, কি মজার, ওইটাই তাকে একটা আর্ট আর কি। সেগুলোই কিন্তু উনি পরবর্তীকালে আর্টে মানে উনি ওইটা করেছেন একদম। তো সেটা যারা যারা ওই লেখার ওই ব্যাপারগুলো দেখেছে তারা হয়তো মানে রিলেট করতে পারছে আমাদের সাথে। খুব ইন্টারেস্টিং একটা আড্ডা সেশন হলো আমাদের। আর অন্নচন্দ্রিমাতে এসে মানুষ খুব পছন্দ করে, বিকজ যেহেতু একটা অন্য রকম একটা পরিবেশ, এবং আমি চেষ্টাই করি যে আমার বাড়িতে এসে আমি তাকে কিভাবে অ্যাকসেপ্ট করব, কিভাবে তাকে রিসিভ করব, এই যে একটা হিউম্যান কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা, সেটাই অন্নচন্দ্রিমা অ্যাকচুয়ালি। তুমি হয়তো আমাকে আগে অত চিনতেও না, রাইট? এই তো আলাপ হলো, এটা এখন আলাপ হলো, এবং তোমাকে আমি অনেকদিন থেকে চিনি থ্রু ইউর ওয়ার্ক। যে অসাধারণ একটা কাজ, তুমি এরকমই ভালো ভালো কাজ করো, আমরা চেষ্টাই করব ভালো কাজে থাকতে। ইনফ্যাক্ট আমারও সেটাই ইচ্ছে করে আর কি, যা কিছুই করি তার মধ্যে একটা নান্দনিকতা থাকুক, একটা শিল্পবোধ থাকুক, একটা ভালোবাসার ছোঁয়া থাকুক। এই আজকে আমি রান্নাটা করেছি, খুব ভালোবেসে তোমার জন্য আমি রান্নাটা বানিয়েছি। মানে খেলে বোঝা যায় রান্না, অবভিয়াসলি যে রান্না। আমার ঠাকুমা বলতো যে রান্নায় আমি তুমি এত ভালো রান্না কি করে করো, কি লাগে, কি দাও, ওর ভালোবাসা, ভালোবাসাই লাগে একদম। ওই হাতে নিজে ভালোবাসার স্পর্শ, ওইটা আমি বিশ্বাস করি। এখন যতই আমরা সুইগি জোম্যাটো করি না কেন, হাতে বেড়ে খাওয়ার মানে খেতে দেওয়ার যে ভালোবাসাটা, সেটা কিন্তু একটা হার্ট কানেকশন। একদম 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 হার্ট কানেকশন। তো সেটা খুব ভালো লাগে। আর এই প্রত্যেক দিনের যে আমরা জার্নিটা তোমার জীবনের, তাতে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে, প্রচুর নেগেটিভিটি রয়েছে, তার সাথে সাথে প্রচুর পজিটিভ। আমরা আজকে পজিটিভিটি নিয়ে বেশি কথা বললাম, কারণ পৃথিবীতে অলরেডি প্রচুর বেশি নেগেটিভিটি ছড়িয়ে গেছে। আমরা চেষ্টা করছি একটু পজিটিভ থাকার, ভালো থাকার, এবং মানুষ যদি আমাদের সাথে একটু রিলেট করতে পারে পজিটিভিটিতে, তাহলে আমার মনে হয় মানুষেরও একটু হেল্প হয়। সেইভাবেই আমরা ভাবি। তো প্রত্যেকদিন আমরা যখন বেরোই একটা টেক অ্যাওয়ে থেকে আমাদের। তো আজকে তোমার কি মনে হয়, অন্নচন্দ্রিমাতে এসে তোমার কি মনে হচ্ছে, আমাদের একটু দর্শকদের জানালেন কেমন লাগলো আজকের পুরো এপিসোড, তোমার আমার সাথে কথা বলে, বন্ধুত্ব করে, খাওয়া দাওয়া করে? খুবই ভালো লাগলো। মানে ব্যাপারটা হলো যে অনেক কনভারসেশন থাকে, যে কনভারসেশনগুলো জাস্ট কনভারসেশন করার জন্য হয়, মানে একটা কনভারসেশন করতে হবে বলে করা হয়। আজকে সেটা হয়নি, আজকে ইট ওয়াজ ভেরি ফ্রি ফ্লোয়িং, এবং আমরা কোনো এজেন্ডা ছাড়া একটা আড্ডা মেরেছি, কোনো কিচ্ছু আলাদা করে বের করার ইচ্ছা ছিল না এখান থেকে। তো সেই কারণেই বোধহয় এই ভালো লাগাটা তৈরি হচ্ছে, এই ভালো মানে একটা পুরো ব্যাপারটার মধ্যে একটা পজিটিভ জিনিস তৈরি হচ্ছে। খুবই ভালো লেগেছে, সত্যিই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আর যেতে যেতে অন্নচন্দ্রিমা শেষ করব। অনেকটা সময় আমরা আড্ডা দিলাম, আসলে আড্ডা শেষ হওয়ার নয়, কিন্তু আমাদের সবারই একটা লিমিটেশন থাকে, টাইম লিমিট থাকে। তো তোমাকে কয়েকটা কথা জাস্ট জিজ্ঞেস করছি, তোমার পাহাড় না সমুদ্র, কোনটা বেশি ভালো? পাহাড়। তুমি পাহাড়ের কোলে জন্ম, হ্যাঁ। সাকসেস না ফেলিওর, কোনটা বেশি মনে হয় যে দরকার? ফেলিয়ার দরকার জীবনে। এভরি ফেলিয়ার ইজ ইম্পর্টেন্ট। আর আমি তো আই ওয়েট ফর মাই নেক্সট ফেলিয়ার, কারণ আমি ফেল করবই। লাভলি। মানুষ হিসেবে তোমার কি মনে হয় যে মানুষ, অরুণাভ কেমন, আর পৃথিবীর কাছে অরুণাভ কেমন? পৃথিবীর কাছে আমি কেমন, এটা আমি এখনো ঠিক বুঝতে পারিনি। আচ্ছা। আমি এখনো ঠিক জানি না, আর আমি না জানতেও চাই না। আচ্ছা। পৃথিবী আমাকে কিভাবে দেখছে, অন্য দিক থেকে আমাকে কিভাবে দেখা হচ্ছে, এটা নিয়ে আমি খুব ভাবতে চাই না। মানুষ অরুণাভ কিরকম, এটা একটুখানি একটা জটিল প্রশ্ন। আমি
কি বলতো, পৃথিবীতে একটা নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি, নদীটা বয়ে চলেছে, এটা হলো সময়। আমি নদীর পাড় না, আমি মাঝে মাঝে নৌকায় নদীতে নামি, একটু পার হয়, আবার অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি। আমার জীবনে তারা নেই। আচ্ছা, অরুণাভর জীবনে কোনো তারা নেই, কোনো কিছু এক্ষুনি পেতে হবে না তাকে। সে কোনো মানুষের থেকে কোনো কিছু এক্সপেক্ট করে না। মানে এরকম না যে কোনো কিছু দেবে না, তা না, কিন্তু আলাদা করে আমি এক্সপেক্ট করি না। আমি জানি মানুষের কাছ থেকেই পাওয়ার যা পাওয়ার। তো মানুষ অরুণাভ এইগুলো নিয়েই খুব নিজের মতো করে ভালোই আছে। এবং আমার একটা জিনিস আছে, আমার সঙ্গে নিজের আমার একটা সম্পর্ক আছে, আমার মধ্যে দুটো সত্তা আছে, যার সঙ্গে আমার নিজের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক আছে। আমি নিজের সঙ্গে প্রচুর কথা বলি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার জন্য। আমি নিজের থটকে খুব অবজার্ভ করি। আমি প্রকৃতির সঙ্গে আমার একটা অদ্ভুত যোগাযোগ খুঁজে পাই। এইসব নিয়ে আমি নিজের মতো করে অরুণাভকে দেখি আর কি, আমার মানুষ অরুণাভকে দেখি। তো অরুণাভ খাসনবিশ পৃথিবী কিভাবে তাকে মনে রাখবে সেটা তুমি এক্সপেক্ট করো কিছু? শোনো, আমরা না কেউ না এটা ভাবার, অন্তত পক্ষে আমি তো ভাবি পৃথিবী আমাকে কিরকম মনে রাখবে, এটার ধরো এরকম ধরনের ভাবনা হয়। আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে লোকজন কিরকম ভাবে, কারণ মৃত্যু চেতনা আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি যদি মারা যাই, সেদিন কি হবে আমার সঙ্গে, কত লোক আসবে, তারা কে কাঁদবে, এইসব কথা আমাদের প্রত্যেকেরই বোধহয় মাথায় আসে, একটা বয়সের পর নিশ্চয়ই আসে। কিন্তু আমি যা করব এখন অব্দি আমার তো মনে হয় আমি জাস্ট কাজ করা শুরু করলাম, বা হয়তো আগামীতে করবো, এখন অব্দি কোনো কাজই করছি না। যা করব সেটা যদি মানুষের কাছে পৌঁছায়, মানুষ যদি দেখে, তাহলে মানুষের আনন্দ হবে বা মানুষের সঙ্গে কানেক্ট করবে। তারপর পৃথিবী আমাকে মনে রাখবে কি রাখবে না আমি তো দেখতে পাবো না, ঠিক। তো আমার কিছু যায় আসে না। আমার মা বলতেন, আমার মাকে আমি খুব কম বয়সেই হারাই। আচ্ছা। মা বলতেন যে আমি মারা যাওয়ার পর আমার সাথে কি কি হচ্ছে সেটা নিয়ে আমি একদমই বদার্ড নই। কারেক্ট। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি কিভাবে লাইফটা কাটাচ্ছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট। শোনো, আমার তো আইডিয়া হলো ওই নোটটা লাগা, যেদিন নোটটা লাগবে আমি চলে যাব, আর ওই নোটটা লাগার সময় যে চলে যাব, যদি হয় এই ঘটনাটা, যদি আমার জীবনে এই ঘটনাটা হয়, উদ্দেশ্য তো ওইদিকেই, যে ওই নোটটা লাগবে আমির খান সাহেবের মতো। ওই নোটটা যদি লেগে যায় তাহলে তো আর আমার জীবন থেকে কিছু পাওয়ার ছিল না, আর আমার তো জীবনের সর্বোচ্চ আনন্দ নিয়ে মরে গেলাম। ঠিক। তো তারপরে পৃথিবী মনে রাখলো কি না রাখলো আমার কি আসে, একদমই বদার্ড না। খুব অন্য চন্দ্রিমা আজকে সত্যি খুব অন্যরকম। অরুণাভর সাথে অনেক আড্ডা হলো, গল্প হলো, খাওয়া দাওয়া হলো, এবং জীবনবোধ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, চিনলাম, বুঝলাম রাদার। কারণ এই জায়গাটা তৈরি হওয়া খুব জরুরি। নেগেটিভিটির যুগে এরকম পজিটিভ থটস, পজিটিভ মানুষ আমরা যত পাবো তত আমাদের নিজেদের জীবন সমৃদ্ধ হবে। খুব ভালো লাগলো। শেষ করবো একটা গানে, যেহেতু অন্য চন্দ্রিমা গান ছাড়া শেষ হয় না। তোমার ভীষণ প্রিয় মিউজিক তুমি আমাকে বলেছো। কালকেই শুনছিলাম একটি কম্পোজিশন, পন্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর, লতাজির দাদা, আর সরি ভাই। তো ওনার প্রচুর কম্পোজিশন রয়েছে, অপূর্ব সুন্দর, এবং উনি অনেক বছর শৈল চৌধুরী ক্যাচেস করেছেন বলে ওনার ওই কম্পোজিশনের মধ্যে অনেক বেশি একটা চলে আসে। 2 লাইন তোমার জন্য। আমায় শুধু আড়ালে রাখে, আমায় শুধু আড়ালে রাখে স্মৃতির কুয়াশা, ঝড়ের মুখে যে পাখি নেড়ে ফেরার আশা, বুঝেছি আমি আমার ব্যথায় মধুর ভালোবাসা, ডেকে ডেকে ডাকে গো যাকে তার কোনো সাড়া, দূরে আকাশ সামিয়ানায়
দূরে আকাশ সামিয়ানায় প্রদীপ জ্বালায় তারায় কেঁদে কেঁদে ডাকে গো যাকে নেই তার কোনো সারা, দূরে আকাশ সামিয়ানা। বাহ, কে বাত, কি বিউটিফুল কম্পোজিশন! শুনিনি গানটা, যে শোনো নি, বিউটিফুল কম্পোজিশন, শুনতে হবে গানটা আবার গিয়ে।